তুমি কি ভার্জিন? অ্যারেঞ্জ ম্যারেজে এসব দেখে নেওয়া উচিত। তোমার মতো মধ্যবিত্ত মেয়ের সুপারস্টারের বউ হতে গেলে এই সামান্য পরীক্ষাটা তো দিতেই হবে। সবার সামনে আগে সেটা প্রমাণ হোক, তারপর বিয়ে। কবুল বলার ঠিক আগ মুহূর্তে বরের মুখে এমন কথা কারোরই কাম্য নয়। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে আয়াত, যে নিজেই বধূ সেজে বসে আছে। আজ তারই বিয়ে, তবে এমন কিছু হবে তা আয়াতের কল্পনার বাহিরে ছিল। নিজের সম্পর্কে এমন কথা শোনার থেকে মৃত্যু যন্ত্রণাও যেন অনেক ভালো। আয়াতের বাবা জলদি বলে ওঠে, বাবা সাদাফ, এখন এসব কি বলছো সবার সামনে? লোকে তো খারাপ ভাববে। কেন আঙ্কেল, আপনারও কি সন্দেহ আছে? আপনার মেয়ে রাতে পরপুরুষ নিয়ে মেতে থাকে। লজ্জায় আর কোনো জবাব দিতে পারে না ফরহাদ। সবার সামনে এই ছেলেটা তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে দুবারও ভাবল না। অনেকে নানান কথা বলাবলি করছে, তো কেউ ফোন বের করে এসব তামাশার ভিডিও করছে। আয়াত বাবার এই অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারে না। বসা থেকে দাঁড়িয়ে বর আর বধূর আসনের মাঝে খুলে রাখা পর্দাটা সরিয়ে দেয়। মুখের ঘুমটা উঠিয়ে সামনে থাকা মানুষরূপী অমানুষটার দিকে তাকায়। সাদাফ ঠোঁট দুটো প্রসারিত করে তার হবু বউকে দেখতে থাকে। আজ যেন সব অপমানের প্রতিশোধ নেওয়া হলো। চোখের পানি কোনোভাবে আটকে ধীর কণ্ঠে আয়াত বলে ওঠে, মিস্টার সাদাফ ইয়াসিন, আপনি যা করছেন তা মোটেও ঠিক হচ্ছে না। আপনার প্রতিটা পাপের হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে নিবে। সাদাফ আয়াতের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে একটু কাছে এসে দাঁড়ায়। নিচু হয়ে আয়াতের কানের কাজ অবধি মুখ নিয়ে আস্তে আস্তে বলে ওঠে, আমার গালে দেয়া থাপ্পড়ের বদলাটা আমি তোমার সম্মান নষ্ট করে দিয়ে দিলাম। মিস মহিয়সী নারী আয়াত, আজ থেকে এই সমাজে তুমি এক কলঙ্কিত নারী হয়ে বাঁচবে। আর এই কলঙ্ক থেকে তোমাকে বাঁচাতে পারবে একমাত্র এই ডেভিল। জানি তোমার আত্মসম্মান খুব বেশি, তবুও কখনো প্রয়োজন হলে আমার কাছে এসো। তোমার প্রিয় অলোকানন্দা ফুল দিয়ে বরণ করব। আমারও একটা গা জ্বালানো হাসি দিয়ে স্টেজ হতে সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকিয়ে সাদাফ বলে ওঠে, আপনারা এখন চাইলে যেতে পারেন, কিংবা দাঁড়িয়ে থেকে সবটা জানার চেষ্টাও করতে পারেন। সবটাই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তবে এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি এখনই এই বিয়ে ভেঙে চলে যাচ্ছি। এতক্ষণ যেন অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল কিছু লোকজন। সবাই দৌড়ে স্টেজে এসে আয়াতকে ঘিরে ফেলে। হাতে তাদের মাইক ও ক্যামেরা। দেখিয়ে বোঝা যাচ্ছে তাদের প্রফেশনটা হলো সাংবাদিকতা। আজকের ব্রেকিং নিউজ পেয়ে তারা যেন খুব খুশি। দেশের নাম্বার 1 ইউটিউবার সাদাফ ইয়াসিনের হবু বউ ভার্জিন না, এই জন্য সে বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে দিয়েছে। এর থেকে বড় ব্রেকিং নিউজ তারা কোথায় পাবে? কয়েকজন সাংবাদিক আয়াতকে ঘিরে নানান আক্রমণাত্মক প্রশ্ন করতে লাগলো। ম্যাম, দেশের নাম্বার 1 ইউটিউবারের সাথে আপনার সম্পর্ক কিভাবে হয়েছিল, আর সে কেন আপনার চরিত্র নিয়ে সন্দেহ করেছে? আপনি কি অন্য ছেলেদের সাথেও সম্পর্কে ছিলেন? ডাবল টাইমিং করতে গিয়ে মিস্টার সাদাপের কাছে ধরা খেয়েছেন? আচ্ছা ম্যাম, ইউটিউবার সাদাফের মতো একজন ফেমাস ব্যক্তির সাথে আপনার পরিচয় কি করে হলো? তিনি যখন হঠাৎ তার বিয়ের খবর দেয়, আমরা সবাই অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তার মতো বিখ্যাত সঙ্গীত শিল্পীর ছেলে আপনার মতো এক গার্মেন্টস কর্মীর মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, যেটা আসলেই বেশ শকিং ছিল। তবে আপনার ভুলের জন্য সব ভেস্তে গিয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি এর আগে কতজনের সাথে শারীরিক সম্পর্কে ছিলেন? আয়াত দু হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, প্লিজ থামুন আপনারা, থামুন দয়া করে, আমি পবিত্র। এসব ওই নাস্তিকের চাল। তবে কেউ যেন আয়াতের কোনো কথা শুনতে রাজি নয়। যাদের তাদের ভিডিওতে ভিউ দরকার। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে যা তা বলছে আর আয়াতকে দেখাচ্ছে। সাদাপ ইয়াসিন নাস্তিক আর আপনি সতী, তাহলে স্যার কেন বিয়ে ভাঙলো আপনার সাথে বলুন? আপনাদের মতো মধ্যবিত্ত গরিব মেয়েরা বড়লোক ছেলে পাওয়ার জন্য সব কিছুই করতে পারেন। এসব কি তারই অংশ? এই জন্যই আপনি চরিত্রহীন হয়েও স্যারের সামনে ভালো সেজে থাকতেন, এখন তাকেই বদনাম করছেন। আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। আমি আর কোনো উত্তর দিতে পারে না আয়াত। সবার সামনে এত অপমান, লজ্জা আর মানসিক চাপে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আশেপাশে ভালো মানুষের মুখোশ পরে থাকা লোকেদের যেন এখন একটু শান্তি হয়।
সবাই কিছু সময়ের জন্য একের পর এক প্রশ্ন করা বন্ধ করে দেয়। এমন সময় কয়েকটা কালো কোট পরা ও মাস্ক লাগানো মেয়ে স্টেজে উঠে সেন্সলেস হয়ে পড়ে থাকা আয়াতকে তুলে নেয়। সবাইকে সরিয়ে দিয়ে দ্রুত ওরা আয়াতকে বিয়ের জন্য আসা কমিউনিটি সেন্টার হতে বের করে একটা কালো গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে এনে শুয়ে দেওয়া হয়েছে আয়াতকে। কেউ একজন পরম যত্নে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। গাড়ি চলতে শুরু করে ঢাকার ব্যস্ত রোডে। সেই অজ্ঞাত ব্যক্তির কল্পনায় ভেসে ওঠে আজ থেকে ঠিক 2 মাস আগে শুরু হওয়া সবকিছু। সব কিছু ঠিকঠাক রেডি তো? মাইকিং, ডেকোরেশন, কোনো কিছুতে কোনো সমস্যা হয় না যেন। জি ম্যাম, সব কিছু চেক করেছি আমি। মিসেস রুবি আরেকবার সব স্টাফদের সবকিছু চেক করে নিতে বলে। আজ সকাল থেকে সেও তার টিমের সবাইকে খুব কাজ করতে হচ্ছে। একটা বড় ব্র্যান্ডের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য তারা এই পার্টি সেন্টারে একটা বিশাল অনুষ্ঠান আয়োজন করেছে। তার সবকিছু সাজানোর দায়িত্ব মিসেস রুবিদের কোম্পানির উপর পড়েছে। ভিতরে যেতে নিবে ঠিক তখনই তার সামনে হাত উঁচু করে বোতল ধরে আয়াত। পুরো নাম তাসফিয়া আয়াত। ভার্সিটিতে পড়ার পাশাপাশি এখানে পার্ট টাইম জব করে। রুবির টিমেরই একজন স্টাফও। তাছাড়া রবির সাথে আয়াতের সম্পর্ক ঠিক বেস্ট ফ্রেন্ডের মতো। আয়াত যথেষ্ট ভদ্র এবং শালীন একটা মেয়ে। এই জন্য ওর সাথে কাজ করেও কখনো কোনো সমস্যা হয়নি রুবির। থ্যাঙ্কস আয়াত, এটার এখন খুব দরকার ছিল। নিন ম্যাম, আমি ভেতরে গিয়ে দেখছি সব ঠিক আছে নাকি। তুমি আছো বলেই আমি একটু ভরসা করতে পারছি। আয়াত হেসে ভিতরে চলে যায়। ভার্সিটিতে ওঠার পরপরই এই কোম্পানিতে তার ভাগ্যগুণে চাকরি হয়ে যায়। হোস্টেলে থেকে পড়াশোনার পাশাপাশি এই কাজটা তাকে সংসার ও বাড়তি খরচ সামলাতে একটু সাহায্য করে। আরে এইদিকে পেছনের গেটের উপর ঝাড়বাতিগুলো ঠিকভাবে লাগানো হয়নি দেখি। বড় পার্টি সেন্টারের সামনের রাস্তায় এখন অনেক ভিড়। মিডিয়া থেকে শুরু করে আরও অনেকেই ভিড় করে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় নীল রঙের একটা বড় প্রাইভেট কার এসে থামে গেটের সামনে। ড্রাইভার গাড়ি থামাতেই পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিলয় দ্রুত গাড়ি থেকে নেমে এসে গেট খুলে দাঁড়ায়। অমনি ফ্ল্যাশের আলোয় যেন ঝলসে যাবে সব কিছু এমন অবস্থা হয়। সবাই যে যেভাবে পারছে ছবি তুলছে। সাদাফ ঠিকভাবে তাকাতেও পারছে না এত ক্যামেরার আলোয়। নিজের পিএ নিলয়কে ইশারা করতেই সে দ্রুত একজন মেয়ে স্টাফকে বলে ওঠে, অহনা, স্যারের চশমা দাও কুইক। অহনা এসে চশমাটা নিলয়ের হাতে দিতেই সে কালো সানগ্লাসটা এনে সাদাফকে পরিয়ে দেয়। সাদাফ চোখে সানগ্লাস লাগিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সামনে এগোতে থাকে। নিলয় অহনা সহ সাদাফের পার্সোনাল স্টাফরা সবাইকে ঠেলে জায়গা করে দিতে থাকে। সাদাফের কিছু ক্রেজি ফ্যানরা সাদাফ বলতে পুরো পাগল। ওরা তো একটা সেলফি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। দূর থেকে একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে সাদাফকে দেখে বলে ওঠে, I will make you mine, baby. Just wait and see. তোমাকে আজ রাতে আমার হতেই হবে মিস্টার পারফেক্ট। সন্ধ্যা পার হয়েছে আরও 1 ঘন্টা আগে। তবে এত মানুষজন হই হুল্লোড়ে মনেই হচ্ছে না এখন রাত। রাজধানীর পার্টি সেন্টারগুলোতে প্রতি রাতে এমনই হয়, কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে। আর আজ তো বিশাল বড় অনুষ্ঠান। পাশেই একটা ছোট্ট রুমে আলাদাভাবে সাদাফকে রাখা হয়েছে। আমাকে আজ কেমন লাগছে? খুব সুন্দর স্যার। প্রথম দেখায় যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। তার মানে অন্য সময় দেখলে কেউ প্রেমে পড়বে না, এটাই বোঝাতে চাইছো? সাদাফ চোখ বুঝেই হাসে। সেই স্টাফের তো পরাণ যায় যে অবস্থা। ছেলেটা নিজে ভিতর থেকে আগুনে পুড়ছে, আর সেই আগুনে সবাইকে জ্বালিয়ে মারছে। ক্যামেরার সামনে এসব সেলিব্রিটিদের হাসি খুশি মুখ দেখে কেউ কখনোই আন্দাজ করতে পারবে না এই মুখোশের পিছনে লুকিয়ে থাকা অসহ্য কষ্ট ও যন্ত্রণা। নিলয়, ওয়াইনের বোতল থেকে গ্লাসে ঢেলে 1 গ্লাস বানিয়ে দাও তো। আর একজনকে বলো গেটে থাকতে, কেউ যেন ভিতরে না আসে, নয়তো বাহিরের মিডিয়া বা অন্য কেউ দেখলে কালকের ব্রেকিং নিউজ হয়ে যাবে। একই ভঙ্গিতে কথাগুলো বলে চোখ বুঝে উন্মাদের মতো হাসতে থাকে সাদাফ। হঠাৎ সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। নিলয় দ্রুত কাছে এসে বলে, কিছু লাগবে স্যার? আমি করে দিচ্ছি। ভিতরের পানি ফেলবো, তুমি করে দিতে পারবে না? মানে? আরে গাধারাম, ওয়াশরুমে গিয়ে ছি। থাক থাক স্যার, বলতে হবে না, বুঝেছি। অহনা, তুমি তো চিনো ওয়াশরুম কোথায়। পিছনের দিকে হয়তো। স্যারকে পথ দেখিয়ে নিয়ে যাও। লাগবে না, এই কাজটা একাই পারবো। তার উপর এত সময় বসে থেকে মাথা ধরে গিয়েছে।
পিছনে গার্ডেনে এখন হয়তো ভিড় কম, ওখানে দাঁড়িয়ে ফ্রেশ হাওয়া নিব। আমার স্টেজে যাওয়ার সময় হলে অহনাকে ডাকতে পাঠিয়ে দিও। কথাটা বলে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে করতে সাদাফ পেরিয়ে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পিছনের গার্ডেনে গিয়ে দাঁড়ায়। ফ্রেশ বাতাসে শ্বাস নিতে পেরে এখন ভালো লাগছে। একটা বিশাল বাংলোর সামনের দরজায় বড় বড় অক্ষরে লেখা দুয়াত শিকদার। বাড়ির ভিতরে সব ফার্নিচারও বেশ দামি, বিদেশি ফার্নিচারই বেশি। 3 তলা বাংলোটির দোতলার একটা রুমে বসে আছে একজন 52 বছর বয়সী মহিলা, মিসেস সুমাইয়া দোয়াত শিকদার। মিসেস সুমাইয়া নিজেও একসময় যৌবনে সবার পরিচিত সঙ্গীত শিল্পী ছিলেন। টেবিলের ছোট্ট ল্যাম্পের আলোয় দেয়ালে টানানো বড় একটা ছবির দিকে তাকিয়ে থাকে সুমাইয়া। ছবিতে একজন মাঝবয়সী যুবক হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে। একটা মায়ের বুকের এই আর্তনাদ কে বুঝবে? উপরে তাকিয়ে চোখ বুঝে সে বলে ওঠে, আল্লাহ, আমার পাপের জন্য আর সবটা শেষ হয়ে গেল। আমার ছেলেটাকে তুমি এসবে সাজা আর দিও না, ওকে এইবার একটু মুক্তি দাও। অজু করে এসে নামাজের পার্টিতে দাঁড়ায় মিসেস সুমাইয়া। কেঁদে কেঁদে খোদার কাছে ছেলের জন্য চাইবে কেউ একজন আসুক, ওর জীবনটাকে গুছিয়ে নিক। এমন সময় ফোনের আওয়াজে ধ্যান ভাঙে তার। গিয়ে ফোনে তাকিয়ে দেখে স্ক্রিনে নাহিদ লেখা। কল রিসিভ করতেই ওপাশ থেকে শুনে তার ছেলের গলা। মা, আজ রাত ফিরতে দেরি হবে। শুন বাবা, কিছু কথা ছিল। জানি কি জিজ্ঞেস করবে, তোমার এসব নেকামো আমার জাস্ট অসহ্য লাগে। রাখছি। নাহিদ 1 মিনিটও দেরি না করে কল কেটে দেয়। চোখ বেয়ে পানি পড়তে থাকে সুলতানার। যেন সবটা থেকেও সে একদম নিঃস্ব, তার কিচ্ছু নেই। আয়াত থ মেরে দাঁড়িয়ে আছে। একটু আগে কি হলো তা তার মাথায় এখনো খেলছে না। তার সাথে এমন হলো কেন? একটু আগে যখন সে একা পিছনে দরজায় কাজ করছিল, হঠাৎ কে যেন সেখানের মেইন সুইচটা অফ করে দেয়। এই জন্য অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ এমন হওয়ায় ভয়ে আয়াতের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। লোকটা আয়াতের কোমর ও 2 বাহুতে খুব বাজেভাবে স্পর্শ করতে থাকে। আয়াত কোনোভাবে মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লোকটাকে একটা ধাক্কা দিয়ে চিৎকার করতেই সে ছুটে পালায়। তার দিকে ফোনের আলো ফেলতেই আয়াত দেখে তার থেকে কয়েক বছর বড় হবে হয়তো এমন এক যুবক দৌড়ে পালাচ্ছে। পিছন থেকে চেহারা না দেখলেও গায়ে নীল শার্ট ও হাতে একটা কালো ঘড়ি দেখতে পায়। আয়াত চোখের জল মুছে নিজেকে শক্ত করে। লোকটা গেট দিয়ে ওইদিকে গিয়েছে, নিশ্চয়ই এখনো গার্ডেন পার হতে পারেনি। আয়াত সেদিকে রওনা দেয়। দীর্ঘ 12 বছর পর বিদেশ হতে এসে দেশের মাটিতে পা রেখেছে অনিকেত। সময়টা এখন প্রায় রাত 10টা পার হয়ে গিয়েছে। এয়ারপোর্টে মানুষজনের ভিড়ের কোনো শেষ নেই। এক হাতে লাগেজ আর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বাইরে বের হয় সে। ওয়েলকাম ব্যাক মাই বিগ ব্রাদার, ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। কথাটা বলিয়ে একটা মেয়ে এসে জড়িয়ে ধরে অনিকেতকে। সেও পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, কেমন আছিস? অবশ্য তোর মতো দুষ্ট বানর ভালোই থাকবে। ভাইয়া, তুই আসতে না আসতেই আবার শুরু করে দিয়েছিস। তারপর বল, এইদিকে সবার খবর কি? সবাই খুব ভালো আছে ভাইয়া, এমনকি ছোট চাচারাও। ছোট চাচা? মানে আগে ড্রাইভারের কাজে ছিল যে, বাবা তার কাজে খুশি হয়ে আমাদের যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল ঢাকাতে, ওইটাই চাকরি দিয়েছে। ও। অনিকেত আর কিছু বলে না, তবে একজনের কথা খুব করে মনে পড়ছে। অনিমা বুঝতে পেরে মুচকি হেসে বলে, সেও আমার মতো এখন ভার্সিটিতেই পড়ে, একই ডিপার্টমেন্টে আমরা, আমার বান্ধবী। বেশি বক বক করিস না তো, আমি কি কিছু বলেছি? এখনো বলিসনি, তবে সময় থাকতে বলে দিস, নয়তো। আরে সব বাদ দে, বেশি পেকেছিস। প্লিজ ফর গড সেক আমাকে এভাবে সিডিউস করার ব্যর্থ চেষ্টা বন্ধ করো। বেশ রাগী গলায় হুঙ্কার দিয়ে বলে ওঠে সাদাফ। তবে তাদের যেন সামনে দাঁড়িয়ে থাকা অর্ধনগ্ন মেয়েটার কোনো হেলদোল হয় না। হৃদি অনেকদিন যাবৎ সাদাফকে ফলো করছে। সে সাদাফের একজন ক্রেজি ফ্যান। এই জন্য আজ এমন শর্ট একটা ওয়েস্টার্ন ড্রেস পরে সাদাফকে ফলো করতে করতে এখানে এসেছে। এখানে এসেই যা তা পাগলামো শুরু করেছে। চিকন রশি দিয়ে কোনোভাবে ঝুলিয়ে রাখা জামার হাতাটা নামাতে নামাতে হৃদি বলে ওঠে, শুধু আজকে একটা রাতের জন্য সাদাফ, প্লিজ আমাকে নিজের করে নাও, কেউ কিচ্ছু জানবে না, আই সোয়ার। তুমি যখন ডাকবে আমি চলে আসবো। দেখো হৃদি,
তুমি এখন তোমার হুঁশে নেই। আমার অনেক ফ্যান্সরাই আমাকে পছন্দ করে, তবে তোমার মতো কিছু মেয়েরা অতিরিক্ত অবসেসড। এগুলো ঠিক না। কাউকে পছন্দ করো, আইডল মানো, ইটস টোটালি ফাইন, তবে কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমার মেয়ে হয়ে কোনো সমস্যা নেই, তুমি ছেলে হয়ে কেন আটকাচ্ছ? হোয়াট? সিরিয়াসলি? আমি ছেলে বলে কি আমার নিজের আত্মসম্মান ইজ্জতের কোনো মূল্য নেই? আর তোমার মতো মেয়ে কখনোই সাদাফ ইয়াসিনের শরীর ছোঁয়ার অধিকার পাওয়া, প্রথম নারী হওয়ার যোগ্যতা রাখে না। হৃদি থামে না। সাদাফকে কাছে পেয়ে এক হাত দিয়ে ওর ঘাড় জড়িয়ে ধরে আরও কাছে যেতে চায়। শেষে ধৈর্যের লিমিট অতিক্রম করায় রাগে সাদাফ ওকে ধাক্কা মেরে সরিয়ে একটা সজোরে থাপ্পড় মেরে বসে। পুরুষালী হাতের এমন চড় খেয়ে হৃদি নিজেকে সামলাতে ব্যর্থ, নিচে পড়ে যায়। সাদাফ চিল্লিয়ে যা তা বলতে থাকে। নেক্সট টাইম আমার কথা না শুনলে মেরে তক্তা বানিয়ে দিব। তোমার মতো মেয়েদের কিভাবে কথা শোনাতে হয় তা আমি খুব ভালো করে জানি। পৃথিবীর কোনো সুস্থ পুরুষই সুন্দরী মেয়ের আবেদন ফিরিয়ে দিতে পারে না সাদাব। আর তুমি তো ততটা ধার্মিকও না, তবে এমন সাধু সাচ্ছ কেন? সাদাফ আরও কিছু বলতো তার আগে হৃদি উঠে এমন একটা কাজ করে যা তার ভাবনার বাহিরে ছিল। হৃদি নিজেই নিজের জামার হাতাটা ছিঁড়ে ফেলে এক পাশ দিয়ে, মুখে হাত দিয়ে লিপস্টিক মেকআপ সব লেপটে দিয়ে কাঁদতে থাকে। সাদাফ পরিষ্কার বুঝতে পারে মেয়েটা কি করতে যাচ্ছে। এইসব অবশ্য তার জন্য নতুন না। নিলয়, তাড়াতাড়ি আমার স্টাফদের মাঝ থেকে দুজনকে নিয়ে গার্ডেনে আসো। সাথে আমার ব্যাগটা থেকে ওটাও নিয়ে আসবে। এখানে বেশ বড়সড় একটা তামাশা শুরু হতে যাচ্ছে। একটা মেয়ে আমার রেপুটেশনে আঘাত হানতে যাচ্ছে, সবটা আটকাতে হবে, কুইক। স্যার আমি আসছি, আপনি একটু সামলে নিন। হৃদি তাকিয়ে দেখে সাদাফ ফোনে কথা বলছে। এই সুযোগ, সে চিৎকার করে কাঁদতে কাঁদতে লোক ডাকতে থাকে। কেউ আছেন? প্লিজ হেল্প মি। আপনাদের পারফেক্ট ক্রাশ আইডলের আসল রূপটা দেখে যান। মুখোশের আড়ালে সে কতটা চরিত্রহীন তার প্রমাণ দেখুন। প্লিজ হেল্প। সাদাফ বুঝতে পারছে না সে এখন কি করবে। সাধারণত অন্য সময় হলে এসব সে খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারত। এদিকে নিলয়ও এসে উপস্থিত হয়। তবে সমস্যা হলো নিলয়ের সাথে পিছন পিছন দুজন সাংবাদিকও চলে এসেছে। এরা মূলত অনেকদিন ধরে সুযোগ খুঁজছিল সাদাফের ইন্টারভিউ নেওয়ার। সাদাফ, মিস্টার সাদাফ ইয়াসিন, আমাকে একা পেয়ে হু হু করে কাঁদতে থাকে রীতি। সবাই একটার পর একটা কথা বলতে থাকে। সাদাফের মেয়ে ফ্যান্সরা তো কেউ কেউ নিজেরাই ঝগড়া শুরু করে দিয়েছে। সাদাফ এই কাজ করতে পারে সেটা ওরা কখনোই বিশ্বাস করবে না। যার কাছে এত অপশন আছে সে কেন এই পথ বেছে নিবে নিজের চাহিদা মেটাতে? এটা নিশ্চয়ই ফেক। উনি আমার সাথে অসভ্যতা করেছে, আপনারা কেন বিশ্বাস করছেন না? ওর খুব নাম বলে কি ও যা ইচ্ছা করতে পারবে? একটা মেয়ের ইজ্জতের কোনো মূল্য নেই এ দেশে। এমন সময় হঠাৎ ভিড়ের মাঝ হতে একটা থ্রিপিস পরা মেয়ে সবাইকে ঠেলে সামনে আসে। মাথায় ও মুখে কোনো রকম ওড়না পেঁচানো, শুধু চোখ ও সামনের হালকা কিছু চুল বেরিয়ে আছে। মেয়েটা সবাইকে অবাক করে দিয়ে সবার সামনে সাদাফের পাশে গিয়ে দাঁড়ায়। কে এই পরিচয় গোপন করা রহস্যময়ী মেয়ে? কেন এখন এভাবে সামনে এসে দাঁড়িয়েছে? একটু জনপ্রিয়তার জন্য নাকি অন্য কারণ? হঠাৎ সাদাফের ঘোর কাটে। মেয়েটা সজোরে থাপ্পড় মেরে বসে সাদাফকে। একটা মেয়ের হাতের থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে সাদাফ ইয়াসিন। মিস্টার সাদাফ ইয়াসিন, আপনার নোংরামের দিন আজ শেষ। আপনি সাদাফের গায়ে হাত তুললেন? ইউটিউবার সাদাফ ইয়াসিন, মিস্টার পারফেক্ট বয় খ্যাত ছেলেটা একটা মেয়ের হাতে থাপ্পড় খেলো? কে সে? স্টার বলে কি যা ইচ্ছা তা করতে পারবে? স্টারডম মানে কি মেয়েদের হেনস্থা করা? একটু আগে অন্ধকারে আমাকে একা পেয়ে একজন খুব বাজেভাবে স্পর্শ করেছে। আমি নিশ্চিত সে এই সাদাফ ইয়াসিনই ছিল। আয়াত এক মুহূর্তেও দাঁড়ায় না, হনহন করে ভিড় ঠেলে সেখান থেকে বেরিয়ে যায়। আয়াতের রুহ যেন এই দৃষ্টিতে একটু কেঁপে ওঠে, দ্রুত চোখ সরিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সবাইকে আচমকা চমকে দিয়ে সাদাফ অট্ট হাসিতে ফেটে পড়ায় সাংবাদিকরাও ভেবাচাকা খেয়ে যায়। একজন তো প্রশ্ন করেই বসে, সাদাফ ইয়াসিন, আপনি হাসছেন কেন? এমনি ইচ্ছে হলো তাই। যাই হোক, আজকের মতো আশা করি আপনারা ব্রেকিং নিউজ পেয়ে গিয়েছেন। যা ইচ্ছা এবার করুন, তবে আমার বিশ্বাস আমার ফ্যান্সরা আমায় বিশ্বাস করে।
অ্যাম আই রাইট গার্লস? সব মেয়েরা যেন জোরে চিল্লিয়ে ওঠে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওরা সাদাফকে অন্ধের মতো বিশ্বাস করে। সাদাফ ওদের দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে চলে যায়। এদিকে রিধিও উঠে একটা দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রিধি দৌড়াতে গিয়ে জামার পা বেছে নিচে পড়ে যায়। একটা শুকনো ঢোক গিলে পিছে তাকিয়ে বলে, গড, এবারের মতো বাঁচিয়ে দাও। স্যার, নতুন একটা প্রজেক্ট হাতে এসেছে, সেটা নিয়ে একটু কথা ছিল। আজ অন্তত বাইরে বের হন। প্রতিবারের মতো এবারে কোনো আওয়াজ আসলো না ভিতর থেকে। অহনা ভাবছে আজও হয়তো সাদাফ ইয়াসিনের দেখা পাওয়া যাবে না। ওই দিন রাতে রাগে জিদে সবাইকে রেখে সে একাই চলে এসেছিল। আজ 3 দিন যাবৎ তার দেখা নেই। অহনা এক বুক হতাশা নিয়ে চলে আসতে নিতেই দরজা খোলার আওয়াজে থেমে যায়। অমনি বুকের ভিতর ধক করে ওঠে। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে কিছুটা ভেবাচেকে খেয়ে যায়। হোয়াট? কিছু না স্যার। অহনার সামনে ডোন্ট কেয়ার একটা ভাব দেখিয়ে সাদাফ সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। চিল্লিয়ে সব সার্ভেন্টদের ডাকতে থাকে। অহনা ভেবেছিল আজও বের হবে না। বের হলেও চোখ মুখ ফোলা অবস্থা খুব খারাপ থাকবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। আজ আমার অনেক কাজ আছে গাইস, কুইক ব্রেকফাস্ট রেডি করো। কথাটা বলেই সাদাফ নিচতলার বড় ড্রয়িং রুমের খাবারের টেবিলে গিয়ে বসে। অহনা সাদাফের পাশে এসে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকেও নিজের ছোট বোনের মতোই স্নেহ করে। কিছু বলবে? আসলে এত কাপাকাপি না করে সোজা সাপটা বলো। তুমি মেয়ে ভালো, তোমাকে কাজ থেকে বের করে দিব না। আপনি ঠিক আছেন? ঠিক না থাকার কথা বুঝি। অহনা আর কিছু বলে না। সাদাফের যেন সেদিন রাতের ওসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সাদাফ বুঝতে পেরে হাসতে হাসতে বলে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি, এদের লাইফে এমন ছোট ছোট বিষয়গুলো হতেই থাকে, কোনো ব্যাপার না। আমার ফ্যান্ডম এত উইক না যে একটা অভিযোগে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আমি যদি সত্যি এমন কিছু করিও সেটা প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। শুনছি অনুষ্ঠান শেষে নাকি সবাই ওই মেয়েটাকে ব্লেম করেছে। কেউ কেউ তো ওর চুল টানাটানি করে অনেক তামাশা বানিয়েছে। সিসিটিভি ফুটেজের ভিডিওগুলো আপনার ফ্যাশন গ্রুপে ছাড়া হয়েছে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি ভিকটিম। এর মাঝে ওই মেয়ের এক্সের সাথে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানি সেটা, আমি লোক দিয়ে ওসব করিয়েছি, এর জন্যই বাসা থেকে বের হইনি। এখন আর এসবে কেউ আমাকে ব্লেম করবে না। বাঙালিরা একটু বেশি আবেগী জাতি, যখন যা পায় সেটা নিয়ে মেতে থাকে, পুরনো বিষয় ভুলে যায়। আর সাদাফ ইয়াসিন নামটা এতটা দুর্বল না। অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভেবেছিল লোকটা রুমে ছিল, কিছু করবে না হয়তো, কিন্তু এই যেন শান্ত থেকে সব খুঁটি চেলে দিয়েছে। আচ্ছা, ওই মেয়েটার কি হবে যে সাদাফকে চড় মেরেছিল? স্যার, আরও একটা গুড নিউজ দেওয়া ছিল। কি? সেদিনের ওই ঘটনার জন্য এখন আরও আপনার জন্য সবার মনে সিম্পেথি ক্রিয়েট হয়েছে। সবাই আপনার জন্য নতুন ট্রেন্ড চালু করেছে হ্যাশট্যাগ দিয়ে। সব মিলিয়ে ওই কোম্পানির খুব নাম হয়েছে, তাই তারা আপনার সাথে আরও কাজ করতে চায়। কিছু ফটোশ্যুট করা লাগতো আর কি। নিলয়কে বলো এখনই আসতে, একটু পর গাড়ি নিয়ে বের হব। আমার পুরো টিমকে নিয়ে শহরের একটা জায়গায় যেতে হবে। আগে মিউজিক ভিডিওর কাজটা শেষ করি, তারপর অন্য প্রজেক্টে হাত দিব। আচ্ছা শোনো, আমার রুম থেকে ফোনটা নিয়ে আসো তো। অহনা সিঁড়ি বেয়ে সাদাফের রুমে চলে যায়। কাঠের উপরে এই ফোনটা রাখা আছে। নিয়ে চলে আসতে নিতেই হঠাৎ দেয়ালে চোখ আটকে যায়। এসব কি? ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। সাদাফ কিছুটা পাগল টাইপ, তা অহনা জানে, তাই বলে এতটা? অহনার যেন বিশ্বাসই হচ্ছে না। অহনা দ্রুত ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে নেমে আসে। অহনার এমন চাহনি দেখে সাদাফ বুঝে ফেলে সে সবটা দেখে ফেলেছে। ঠোঁট দুটো প্রসারিত করে এক রহস্যময়ী হাসি হাসে, যেন কোনো ভয়ানক ঝড়ের একটা ছোট্ট পূর্বাভাস। কোথায় নিয়ে যাচ্ছ অনিমা আপু? ছাড়ো না। আগে চল, তারপর বুঝবি। অনিমা আয়াতকে টানতে টানতে ভার্সিটির মাঠের একপাশে নিয়ে যায়। ফুচকাওয়ালা মামা সেখানে ফুচকা বানাতে ব্যস্ত। আয়াত সেটা দেখে হেসে বলে, ফুচকা ট্রিট দিবে বললেই হতো, আমি নিজেই নাচতে নাচতে চলে আসতাম। ট্রিটও না, আমি দেব। চাইলে আমার সামনে নাচতে পারো, আমি কিছু মনে করব না।
পিছনে পুরুষালী কণ্ঠ শুনতে পেয়ে আয়াত ঘুরে দাঁড়ায়। বেশ লম্বা চৌড়া একটা ছেলে পিছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, তবে এই লোকটাকে ও ঠিক চিনে উঠতে পারে না। প্রশ্নসূচক দৃষ্টিতে অনিমার দিকে তাকাতেই সে বলে ওঠে, আরে চিনতে পারছিস না? অবশ্য এক যুগ পর দেখা হয়েছে, না চেনারই কথা। গেস কর তো কে হতে পারে? আয়াত আবার ঘুরে সামনের পুরুষটার দিকে তাকায়। কেন যেন বুকের ধুকপুকানি অনেকটা বেড়ে গিয়েছে। ছেলেটাও কেমন যেন এক দৃষ্টিতে আয়াতকে দেখছে। এইবারও আসলেই লজ্জা পেয়ে যায়। কাঁদো কাঁদো মুখ করে অনিমার দিকে তাকাতে এসে হেসে বলে, আরে ভুলে গিয়েছিস? যে প্রতিদিন তোকে আর আমাকে চকলেট কিনে দিত, যার ল্যাপটপে আমরা লুকিয়ে লুকিয়ে গেমস খেলতাম। আরে বোকা, এখনো চিনছিস না? অনিকেত ভাইয়া আমার। আপনি এত বড় হলেন কিভাবে? কত লম্বা! চলো ফুচকা খেতে খেতে কথা বলি। এই যে মামা, 3 প্লেট ফুচকা দান তো, একটাতে টক বেশি দিয়েন। আয়াত ভাবে এত বছর পরেও মানুষটার মনে আছে ও টক বেশি খায়। এর মাঝে মামা 3 প্লেট ফুচকা সবার হাতে দিয়ে যায়। অনিমা হাতে পেয়ে সাথে সাথে বেশি করে টক দিয়ে চুবিয়ে এক এক করে ফুচকা মুখে দিতে থাকে। আয়াত ওদের সাথে তাল মিলিয়ে ফুচকা খেতে থাকে। খাওয়া শেষে অনিকেত বলে, আমি এখন যাচ্ছি, আজ রাতে তোমাদের বাসায় যাব। আয়াত, চাচাকে বলো থাকতে, কিছু গিফট এনেছিলাম তোমাদের জন্য। আরে এসবের কি দরকার? দরকার বলেই এনেছি। তাছাড়া আমি এত বছর পর দেশে ফিরলাম, তোমারও তো আমার কাছে চকলেট পাওনা আছে। তোমাকে এখনো আমার 7-8-এ পড়া ছোট্ট মেয়েই মনে হয়। আয়াত আবারও লজ্জা পায়। এইটার কথা শুনলেই তার ওই ঘটনা মনে পড়ে যায়। অনিকেত কিছুটা আন্দাজ করতে পেরে মুচকি হেসে বিদায় নিয়ে চলে আসে। অনিমাও আয়াতকে নিয়ে ফিরে আসে। অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে দোয়াত শিকদার। এই আশ্রমটার মালিক সে নিজেই। একটা ছোটখাটো অনুষ্ঠান করতে চাচ্ছে সে, তার বড় ছেলের জন্মদিন উপলক্ষে। সে ভিতরে ঢুকতে ঢুকতে বলতে থাকে, আল্লাহ, আমার অতীতকে তুমি ধুয়ে দিও, আমার পাপের ক্ষমা করো, আমার অন্যায়ের জন্য তুমি ওর জীবনটা নষ্ট করো না, রেহম করো, আস্তাগফিরুল্লাহ। রাজধানীর একটা নামকরা 5 স্টার হোটেলের 10 তলা বিল্ডিং এর ছাদটা আজ খুব সুন্দর করে সাজানো হচ্ছে। কি সুন্দর রং বেরঙের লাইটিং করা। মাঝখানে টেবিলগুলোতে নানান সুগন্ধির ফুল দিয়ে সাজানো। কি ভাবছো আয়াত? মিশমির কথায় ঘোর কাটিয়ে তার দিকে তাকায় আয়াত। এতক্ষণ যেন গভীর কোনো চিন্তায় সে ডুবে গিয়েছিল। মিশমি তার মতোই এখানে এসেছে কাজের জন্য। আজ এই জায়গাটা ডেকোরেশনের দায়িত্ব পড়েছে ওদের উপর। নয়তো এইসব বিল্ডিংয়ে ঢোকার কথা ভাবাটাই বিলাসিতা। তেমন কিছু না, ভাবছিলাম এখানে যারা আসে তারা জীবন আর আমাদের জীবনের কত আলাদা, তাই না? এদের সাথে যত তুলনা দিবি তত মন খারাপ হবে। এর থেকে ভাব, আমাদের চেয়েও খারাপ অবস্থায় কত লোক আছে। আমাদের হয়তো টাকার অভাব আছে, গিয়ে দেখ কত মানুষের একটু সঙ্গতার অভাব, একটু ভালোবাসার অভাব, আপনজনের একটু সময়ের অভাব। সেই হিসাবে আমরা ওদের থেকে খুশি আছি। নদীর এই পার থেকে দেখে মনে হয় ওই পার বেশি সুন্দর। জানিস, মিস্টার পারফেক্ট আসছে। পারফেক্ট মানে? আরে তুই মিস্টার পারফেক্টকে চিনিস না? সাদাফ ইয়াসিন, দেশের টপ ইউটিউবার। আর পিআর টিম আজকে রাতের জন্য এই ছাদার কয়েকদিনের জন্য হোটেলে কিছু রুম বুক করেছে। হয়তো কয়েকদিন ধরে এখানে শুটিং চলবে। সাদাফ ইয়াসিন নামটা খুব দীর্ঘ গলায় উচ্চারণ করে আয়াত। কেন যেন এখন তার একটু একটু ভয় হতে শুরু করেছে। সাদাফ যে নির্দোষ তার প্রমাণ তার ফ্যান্সরা করে ফেলেছে। আয়াতেরই হয়তো বুঝতে ভুল হয়েছিল। সে তো ভয়েই ছিল অন্ধ ভক্তরা আবার তাকে যেন ভিকটিম না বানায়। তবে ভাগ্য ভালো, সবার ফোকাস গিয়েছিল ওই মেয়েটার উপর। তার কথা যেন সবাই ভুলেই গিয়েছে। আর মিস্টার পারফেক্ট বয় খ্যাত সাদাফ, সেও কি ভুলে গিয়েছে? আচ্ছা, আমাকে চিনতে পেরে কোনো ক্ষতি করবে না তো? পর মুহূর্তে আবার নিজেকেই শান্ত করে। মনে মনে ভাবে তার মুখ তো ঢাকাই ছিল। ওই অতটুকু সময়ে চোখ দুটো দেখেছে, তা কি আর এখন মনে আছে? নিশ্চয়ই ভুলে গিয়েছে। আবার কি যেন ভেবে মিশমিকে বলে ওঠে, মিশু, তোর কাছে তো মেকআপের সব কিছু থাকেই, যা যা বলছি দে তো। কি করবি? ও বুঝেছি, তুই সবার মতো সাদাপের উপর ক্রাশ খেয়েছিস, তাই তো? এই জন্য তার কথা শুনে একটু সাজগোজ করতে চাচ্ছিস। আয়াত আর কথা বাড়ায় না। ওকে কিছু বলে লাভ নেই, এমনিতেও ঠোঁট পাতলা।
মুখ ফসকে কোথায় কি বলে দিবে ঠিক নেই। আয়াত তাড়াতাড়ি মিশমির কাছ থেকে আই শ্যাডো, মাস্কারা, আইলাইনার এগুলো নিয়ে চোখ দুটো সাজিয়ে নিয়েছে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার ইচ্ছা ছিল না, যদিও তাও সন্দেহ যেন না হয় এই জন্য একটু দিয়েছে। মিশমিত প্রশংসায় পঞ্চমুখ। আর বাস, তোকে তো পুরো নায়িকা নায়িকা লাগছে, মাশাআল্লাহ, কার নজর যেন না লাগে। আয়াত হেসে সেখান থেকে চলে আসে। ওদের কাজ শেষ। তাদের অন্য পাশেই অনেকে দাঁড়িয়ে আছে। সেখানে আসতেই একটা খবর পেয়ে আয়াতের মন খারাপ হয়ে যায়। আজ পুরো রাত ওদের এখানে থাকতে হবে। ওদের স্যার ফোন করে বলেছে ওরা সবাই যেন সবকিছু খেয়াল করে রাখে। এমন সময় হঠাৎ সবাই যেন খুব ব্যস্ত হয়ে পড়েছে। আয়াত আর মিশমি ছাদের একপাশে দাঁড়িয়ে সবটা দেখছে। সাদাফ ইয়াসিন তার পুরো টিম নিয়ে এসেছে। সে কি আপ্যায়ন! ওয়েলকাম মিস্টার সাদাফ। আশা করি আজকে শুটিংয়ের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনাকে বেশি কষ্ট দিব না। ইটস ওকে। নিলয়, আমার মেকআপ আর্টিস্টকে বলো আরেকবার আমার ড্রেস আপ সব কিছু চেক করে নিতে আর হেয়ার স্টাইল সব কিছু ঠিক করতে। সাদাফ গিয়ে একটা টেবিলে বসে। ও এবার ওর চ্যানেলে একটা পুরনো উর্দু গান কভার করবে। বিখ্যাত গায়ক রাহাত ফাতে আলী খান এর একটা গান। যতটা সম্ভব সাবধানে ঠিকঠাক সুর রেখে গানটা করার চেষ্টা করেছে। কন্ট্রোভার্সি যে তাও হবে সেটা সাদাফ জানে। তবে এখন মূল লক্ষ্য মিউজিক ভিডিওর কাহিনীটা। সিনেমাটোগ্রামি সব কিছু যেন সুন্দর হয়। গানটা অবশ্য সবার খুব পরিচিত। আসলে ছেলেটা যথেষ্ট সুদর্শন, তবে তাতে তার কিছু আসে যায় না। কাউকে পছন্দ করা বা ভালোবাসা তার দ্বারা সম্ভব না। ভালোবাসা এই শব্দটা বলেই একটা পুরনো ঘটনা মাথায় আসে আয়াতের। ছোটবেলার সেই দুষ্টু মিষ্টি স্মৃতির পরের কাহিনীটুকু। যেভাবে বলছি সেভাবেই কর। বক্সটা নিয়ে আয় তাসু। ভাইয়া খুশি হয়ে তোকে অনেকগুলো চকলেট গিফট করবে। না না, বাবার কাছে বিচার দিবে, আমি এসব পারবো না। আয়াত কিছুটা কাছে এসে পিছনে দাঁড়ায়। কেন জানি ছোটবেলা থেকেই ও অনিকেত ভাইকে ভীষণ ভয় পায়। সাথে লজ্জা তো আছেই। চুপচাপ দাঁড়িয়ে হাতের বক্সটার দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? আয়াত ভরকে যায়। অনিকেত ভাই দেখলো কিভাবে ও এসেছে। সে তো সামনে ঘুরে আছে। হ্যাপি চকলেট ডে। অনিকেত এবার বইয়ের উপর থেকে চোখ সরায়। মেয়েটাকে ওর কাছে চকলেট চাইতে এসেছে। ও তো ছোট থেকেই অনিকেতকে ভয় পায়। তাহলে অনিকেত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পিছন ফিরে আয়াতের সামনে আসে। আয়াতের তো ভয়ে পরাণ যায় যায় অবস্থা। হঠাৎ হু হু করে কেঁদে ওঠে। আরে আরে কি হলো? কাঁদছিস কেন? আমি কিছু করিনি ভাইয়া, সত্যি। এটা অনিমা আপু দিতে বলেছিল, একটু দুষ্টুমি করবে আপনার সাথে, এর জন্য। আমি কিছু করিনি। তুই এটা দিয়ে যা, আমি দেখছি বাকি ব্যাপারটা। আয়াত যেন হাফ ছেড়ে বাঁচে। অনিকেতের হাতে বক্সটা দিয়ে এসে দৌড়, যেন কুমিরের খাঁচা থেকে ছাড়া পেয়েছে। অনিকেত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। সেদিন মিথ্যা মিথ্যা ভালোবাসার গল্পটা থেকে একটুর জন্য আয়াত বেরিয়ে আসতে পেরেছে। এই মেয়ে দাঁড়াও, এগুলো নিয়ে স্যারের রুমে দিয়ে আসো, রুম নাম্বার 206। শুটিং শেষ হয়েছে একটু আগে। একটা শুটের জন্য মাঝরাত অবধি পার হয়ে গিয়েছে। সব কাজ শেষে আয়াত নিজের রুমের দিকে পা বাড়াচ্ছিল। অমনি একটা লোকের কথা শুনে দাঁড়িয়ে যায়। আপনি ভুল ভাবছেন, আমি ডেকোরেশন টিমের লোক, এ হোটেলের স্টাফ না। তো কি হয়েছে? সার্ভেন্টই তো, দিয়ে আসো যাও, স্যার খুশি হয়ে কিছু হাতে দিবে। আয়াত মুখের উপর বলতে চেয়েছিল সার্ভেন্ট তো, তাতে কি? ওদেরকে আত্মসম্মান নেই? এভাবে কেন বলছে? তবে লোকটা আর সে সময় দেয় না। দ্রুত আয়াতের হাতে কতগুলো খাম ধরিয়ে দিয়ে দৌড় দেয়, যেন তার কোনো এক জরুরি কাজ পড়ে আছে। আয়াতকে তাই অযথা সেই রুম খোঁজা শুরু করতে হয়। অবশেষে পেয়েও যায়। একটা রুমের গেটে সুন্দর করে কারুকার্য করে লেখা রুম নাম্বার 206। আয়াত হোটেলের একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে। রুম নম্বর 206। এখানে সাদাফ ইয়াসিন আছে। আয়াতকে লোকটা পাঠিয়েছে তাকে কিছু ওষুধ দিতে। আয়াত ভয়ে ভয়ে সুইচ চাপে। ভিতরে আওয়াজ আসতেই সাদাফ এসে দরজা খুলে দেয়। বাহিরে না তাকিয়ে ভিতরে যেতে যেতে বলে, নিলয়, এত দেরি করলি কেন? কতক্ষণ যাবত ওয়েট করছি। ভিতরে এসে ড্রাগসগুলো টেবিলের উপর রাখ। সময় মতো ওগুলো না নিতে পারলে মাথা কাজ করে না, মগজে উঠে যায় সব রক্ত। আয়াত মনে সাহস জুগিয়ে ভিতরে যায়। সাদাফ তাকে অন্য কেউ ভেবেছে, হয়তো নিজের অ্যাসিস্ট্যান্ট নিলয়কে ভেবেছে। সাদাফ খাটের কাছে গিয়ে অন্যদিকে ফিরে তোয়ালে দিয়ে শরীর মুছতে থাকে।
আয়ান ভেতরে এসে দেখে পুরো রুমটা দামি জিনিস দিয়ে সাজানো। চাদর থেকে দেয়াল সবকিছু সাদা রঙের। তবে সাদাফের দিকে তাকিয়ে তার হাত ফসকে সবকিছু নিচে পড়ে যায়। সাদাফও ভাবে নিলয় কোনো কথা বলছে না কেন। পিছন ফিরে দেখতেই চিল্লিয়ে ওঠে, আহ, এই মেয়ে তুমি কে? ভিতরে আসছো কিভাবে? চোখ বন্ধ করো। আয়ান দ্রুত অন্যদিকে ঘুরে চোখ মুছে ফেলে। লজ্জায় দুজনেরই অবস্থা যায়। সাদাফ মাত্র গোসল শেষ করে তার ছোট ভীমটা ঢাকতে পারবে কোনো রকম এভাবে পুচকি একটা তোয়ালে পেঁচিয়ে এসেছে। চুলগুলো এখনো পুরো ভিজা, পুরো ফর্সা শরীরে ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। আরেকটা তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে সাদাফ ভারী গলায় বলে, তুমি নিশ্চয়ই আমার কোনো ফ্যান্স হবে, তোমাদের নিয়ে আর পারি না। এখন কি আমার এটারও একটা ছবি তুলে দিতে হবে? আজব তো, গোসলের সময়ও চুপি চুপি ঢুকে গেলে। ও বুঝেছি, আমাকে সিরিয়াস করার মতলব ছিল। না না, আপনি ভুল ভাবছেন। আমাকে এখানে পাঠানো হয়েছে আপনাকে ওষুধ দেওয়ার কথা বলে। এদিকে ঘুরে কথা বলো, আমিও একটু তোমার চাঁদের মতো মুখখানা দেখে কথা বলি। আয়াত ঘুরে দাঁড়ায়। এখনো তার চোখ ফ্লোরে, নিচ থেকে চোখ উপরে তুলতে পারছে না লজ্জায়। সাদাফ আয়াতকে দেখে ধীরে ধীরে কাছে আসতে থাকে। মতলব কি ছেলেটার? আয়াত একটু একটু করে পিছোতে একদম একটা ছোট্ট টেবিলে গিয়ে ধাক্কা খায়। এর পিছে আর যেতে পারবে না। সাদাফ তার একদম সামনে এসে দাঁড়ায়। লম্বায় সে সাদাফের থেকে খাটো। উপরে তাকাও। আয়াত কাপা কাপা চোখে উপরে তাকায়। সাদাফ আগে থেকেই ওকে দেখছিল। সাদাফ চোখ মুখ শক্ত করে আয়াতের চোখের দিকে তাকিয়ে থাকে। এই চোখ যেন আর কিছু ভাবতে পারে না সাদাফ। সে স্বাভাবিক গলায় বলে ওঠে, অসহায় অবলা একটা ছেলেকে একা পেয়ে তার ইজ্জতে হামলা করতে এসে পড়লে লজ্জা করছে না? জি। ঠিকই তো বলেছি। আমার সব তো দেখেই ফেললে। তোমার কাছে গোপন কোনো ক্যামেরা নেই, তার কি ঠিক আছে? এমনও তো না যে ছবি তুলে নিয়েছো গোপনে। না না, আল্লাহর নাম নিয়ে বলছি, উনি জানেন আমি কিচ্ছু করিনি, আমি চলে যাচ্ছি। আয়াত আর 1 মিনিটও দাঁড়াতে চায় না। দ্রুত সরে চলে আসতে নিতেই পিছন থেকে সাদাফ তার হাত ধরে বসে। একটা হ্যাচকা টান দিতেই সে একদম সাদাফের বুকের উপর গিয়ে পড়ে। রিল্যাক্স, এসে যখন পড়েছ এত তারা কিসের? আর তুমি তো আমার অনেক বড় একটা সিক্রেট জেনে গেছো। কাউকে যে বলবে না তার গ্যারান্টি কি? এবার আয়াতের মনে হয় খারাপ কিছু হবে। সে সাদাফকে জোরে একটা ধাক্কা মেরে একটা ভৌ দৌড় দেয়। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে একদম নিজেদের রুমের দিকে চলে যায়। সাদাফও পিছন পিছন আসে, তবে মেয়েটা চলে গিয়েছে। সাদাফ ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, যত খুশি পালিয়ে বেড়াও মেয়ে, এই সাদাফের কাছেই শেষ সময় আসতে হবে তোমাকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? দুয়াত পাশে তাকিয়ে দেখে অনেকে দাঁড়িয়ে আছে। মূলত এই আশ্রমের মালিক ওদের কোম্পানি। দুয়াত সালামের জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? ভালো আছে আন্টি। আপনার ছেলে ইউটিউবার নাহিদের কি খবর? ভালোই তো নামটা করছে। হ্যাঁ, ওই আর কি। একটা কথা বলবো আন্টি, যদি কিছু মনে না করেন আর কি। বলো বাবা। না মানে, আপনি হঠাৎ করে সঙ্গীত ছেড়ে দেওয়ার পর আপনাকে নিয়ে তো অনেক কথাই মিডিয়াতে উঠেছিল। এত বছরে অবশ্য সব ধামাচামা পড়ে গিয়েছে, তবে একটা নিউজ এখনো একটু সবার মনে সংশয় রাখছে। আমার নাহিদ ছাড়াও একটা ছেলে আছে, যাকে কিনা আমি কখনো ক্যামেরার সামনে পরিচয় করিয়ে দিইনি। আর সেই ছেলেও মিডিয়াতে কাজ করে, তবে কে সেটা কেউ জানে না। এই খবরটার কথাই তো বলছো, তাই না? অনিকেত অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ে। সে হয়তো এই বয়স্ক মানুষটাকে কষ্ট দিল। দোয়াত অনিকেতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার দোষ নেই বাবা, সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। একদিন আমার বাসায় বেড়াতে এসো, সব বলবো। দোয়াত আর না বসে চলে যায়। অনিকেত অবাক হয়ে তার যাওয়া দেখতে থাকে। এসব কি সত্যি? তাহলে এর কারণ কি? মা পরিবার ছাড়া একটা ছেলেকে দূরে কেন রাখা হয়েছে? অনিকেত শুধু সন্দেহের দৃষ্টিতে ওই মহিলার যাওয়া দেখতে থাকে। স্যার উঠুন, শুটিংয়ের সব কিছু রেডি হয়ে গেছে। অহনার গলা পেয়ে সাদাফ চোখ ডলতে ডলতে উঠে বসে। বেলা এখন প্রায় 10টা। রাতে শুয়েছিল দেরি করে, তবে কিছু করার নেই, কাজের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। সাদাফ উঠে ফ্রেশ হয়ে আসে। একজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে যায়।
সাদাফ বের হয়ে আগে নাস্তাটা শেষ করতে থাকে। পরোটা, গরুর কালা ভুনা, ঘ্রাণেই যেন জিভে জল এসে পড়ে। পরোটা ছিঁড়ে গোস্ত দিয়ে মুখে দিতে দিতে বলে, সব কিছু নিচে রেডি করেছো? জি স্যার, সব কিছু রেডি। আর এই যে আপনার পরার ড্রেস, স্ক্রিপ্টও আপনি আগেই পড়েছেন। আমরা সামনের মেইন রোডে একটা সিন ক্যামেরা বন্দি করব। আপনি বাইকারের ড্রেস পরে বাইকে উঠে বাইক চালাতে থাকবেন, সাথে এক পাশে ব্রেক দিয়ে দাঁড়িয়ে পড়ুন। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে গান গাইতে থাকবেন। হ্যাঁ, একজন ভেঙে পড়া আশিকের অভিনয় করতে হবে। আমাকে বোঝাতে হবে না, আমি আগেই সব মুখস্থ করে রেখেছি। সাদাফ খাবার শেষে ড্রেস পাল্টে অহনার সাথে নিচে যায়। সামনেই মেইন রোডে লাইট, ক্যামেরা সবকিছু রেডি করা আছে। সাদাফ যেতেই মেকআপ আর্টিস্ট তার চুল ঠিক করে একটু মেকআপ করিয়ে দেয়। তার সবকিছু একদম ঠিকঠাক হলে শুটিং শুরু হয়। ডিরেক্টর বলে ওঠে, লাইট, ক্যামেরা, অ্যাকশন। সাদাফের স্টেপ বাই স্টেপ মিলানোর সুবিধার্থে পিছনে গান বাজতে থাকে। সাদাফ বেশ ভাব নিয়ে বাইকে ওঠে। সাদাফ পুরো প্রফেশনাল বাইকারদের মতো বাইক চালাতে থাকে, নানান ভঙ্গিতে সামনে যেতে থাকে। তবে হঠাৎ কি ভেবে যেন চোখ পড়ে বিল্ডিংয়ের এক বারান্দায়। হঠাৎ ধ্যান সরে যাওয়ায় একটু ভুলে বাইকের ব্রেক কষতে দেরি হয়ে যায়। এমনিতেও সাদাফ শুরুতেই ভুল করে বাইকের স্পিড অনেক বেশি করে ফেলেছিল। এমন সময় এক পাশ দিয়ে একটা ট্রাক এসে পড়ে। দূর হতে আসতে থাকা ট্রাকটার সাথে খুব জোরে ধাক্কা লাগে সাদাফের বাইকের। সাদাফ ছিটকে দূরে গিয়ে পড়ে। রক্তে পুরো ফ্লোর তলিয়ে যাচ্ছে। নিলয় চিল্লিয়ে বলতে থাকে, সাদাফের অবস্থা খুব খারাপ, কেউ দ্রুত হসপিটালে কল দাও, কুইক। আই নিড হার, ওকে যেভাবেই হোক আমার কাছে এনে দাও। আই ওয়ান্ট হার বিসাইড মি ইন দিস মোমেন্ট। কথাটা বলেই সাদাফ বিছানার অন্যদিকে ঘুরে যায়। নিলয় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আজ প্রায় 3 দিন পর জ্ঞান ফিরেছে সাদাফ ইয়াসিনের। এই 3 দিন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু সাদাফের নিউজ। ফ্যান্সদের দাবি সাদাফের উচিত কাজের প্রতি ডেডিকেটেড হওয়ার পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখা। এখন হয়তো ছেলেটার খারাপ সময় যাচ্ছে। এমন সময় অহনা দৌড়ে রুমে প্রবেশ করে। দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গিয়েছে। নিলয় এমনটা দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম? স্যার, উনি এসেছে, সাদাব স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন। উনিটা কে? মানে এত না পেঁচিয়ে বলো তো কে? দোয়ার শিকদার। নিলয় নামটা শুনে একদম চুপ হয়ে যায়। ভয়ে ভয়ে পিছন ফিরে সাদাফের দিকে তাকায়। সাদাফ এখনো শান্তভাবে অন্যদিকে ফিরে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না। নিলয় জানে সাদাফ সবটা শুনেও চুপ করে আছে। এর আগেও রেগে যায়, তাকেই কিছু করতে হবে। আমাকে নিয়ে চলো, আমি দেখছি ব্যাপারটা। নিলয় অহনার সাথে নিচে ড্রয়িং রুমে আসে। দারোয়ান বারবার একজন মহিলাকে রিকোয়েস্ট করছে বের হয়ে যেতে। স্যার দেখলে কারো চাকরি থাকবে না। এই মহিলার এই বাড়িতে প্রবেশ একদম নিষেধ। নিলয়কে দেখে সে মহিলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি তো সব জানো। আমি ভুল করেছি, তার শাস্তি এত বছর যাবৎ পাচ্ছি। এখন অন্তত আমার সন্তানকে বলো আমার বুকে ফিরে আসতে। ওর এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। একবার দেখা করতে দাও দয়া করে। এইসব দেখে অহনার চোখে পানি চলে আসে। নিজের সন্তানকে এক নজর কাছ থেকে দেখার আর্তনাদ। নিলয় গিয়ে দোয়াত শিকদারের সামনে হাত জোর করে বলে, আমি নিরুপায় আন্টি, আপনি প্লিজ চলে যান। স্যার আপনার মুখ দেখতে চান না। এর আগে আপনি যতদিন এসেছেন স্যার খুব রাগ হয়েছে। বাবা, আমি তোমার পায়ে পড়ি, একবার ওকে দেখতে দাও। আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি নিজের সাথে সাথে আমাদেরও ক্ষতি করছেন। আর স্যার আপনাকে দেখলে রাগে যন্ত্রণা এই অবস্থা নিয়ে নেশা করবে, যেটা তার জন্য ক্ষতিকর। দোহাই লাগে আপনারা চলে যান, নয়তো আমাকে কঠোর হতে হবে। দোয়াত নিচেই বসে পড়ে, হাওমাও করে কান্না করতে থাকে। দোয়াত উঠে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। অহনা চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। সাদাফ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে এই মানুষটাকে, যদিও এসবের জন্য সে নিজেই দায়ী। মানে এই কন্ট্রাক্টে সাইন করলেই হবে? এখন তাড়াতাড়ি করো। আয়াত তো কিছুই বুঝতে পারছে না, তবে সে ভীষণ খুশি। আজ বিকেলে ভার্সিটি শেষ করে কাজে আসতেই তাদের কোম্পানির মালিক ওকে একটা নিউজ দেয়। একজন অসুস্থ লোকের একটু দেখাশোনা করার জন্য সে আয়াতকে নিজের ওখানে কাজে রাখতে যায়। যদিও সেটা সকাল থেকে একদম রাত অবধি, তবে তারা খুব বড়লোক হওয়ায় ওকে গাড়িতে করে বাসায়ও দিয়ে আসবে।
তাদের কোনো এক ফাংশনে তুমি সবার সাথে মিলে ডেকোরেশনের কাজ করছিলে, তখন হয়তো তোমার ব্যবহার তাদের ভালো লেগেছে। তবে স্যার, আহা, এত ভেবো না তো। আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই ভাবি। তাড়াতাড়ি সাইন করো তো। আয়াত হয়তো কিছুটা লোভেই পড়েছে। একে তো এত টাকা, তার উপর এই কয়দিন বিশাল বড় বাংলোতে থাকতে পারবে। তাই ৭-৫ না ভেবে পেপারটা হাতে নিল। তবে কেন যেন মালিকের খুব তাড়া। সে ওকে কাগজ পড়তে না দিয়েই সাইনের জন্য জোরাজুরি করছে। ও যেহেতু তাকে খুব বিশ্বাস করে তাই সাইন করে দিয়েছে। ও সাইন করে দেয় কন্ট্রাক্ট না পড়েই। মিস্টার বসুও যেন হাফ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি আয়াতের হাত থেকে কাগজ নিয়ে বলে, সব হয়ে গিয়েছে, কাল থেকে তুমি কাজে যেও মা, আমি গেলাম। আয়াত খুশি মনে নিজের বাসায় রওনা দেয়। কালকে ভালো একটা কাপড় পরে যাবে। বড়লোক মানুষ বলে কথা, একটু পরিষ্কার আর ভালো করে গেলেই বেশি পছন্দ করবে। সুন্দর করে মাথায় হিজাব বেঁধে একপাশে ওড়না নিবে, একটা ভালো গোল জামা পরবে। সব এখনই ভেবে রাখছে মেয়েটা। সন্ধ্যা হবে হবে সময়টা। বিকেলের আবছা আলো চারদিকে ছড়িয়ে আছে। অনিকেত নিজের বাড়ির গার্ডেনে বসে বই পড়ছে। হঠাৎ কি ভেবে যেন চোখ বুজে একজনকে কল্পনা করে আর বলে ওঠে, আমার ভীষণ লোভ হচ্ছে তাসু, তোর এক চিলতে হাসি, ওই নরম ঠোঁট দুটোর ছোঁয়া, কিংবা তোর একটুখানি ভালোবাসা, সবকিছু পাওয়ার আশায় আমার ভীষণ লোভ হচ্ছে। কি বললে ভাইয়া? অনিমার কথায় অনিকেত থতমত খেয়ে যায়। মেয়েটা শুনে ফেললো নাকি? তাড়াতাড়ি বলে ওঠে, কিছু না। উঠে চলেও যায়। তবে অনিমা আগেই শুনে ফেলেছে। সে এসে বলে, আর একটু ওয়েট করো ভাইয়া, আমি ওকে সবটা বলে দিব। সময়টা এখন রাত। সাদাফকে একটু আগে খাবার আর ওষুধ দিয়ে গিয়েছে সার্ভেন্টরা। তবে তার এসবে মন নেই। সে নিজের রুমের বারান্দার থাই গ্লাসে তাকিয়ে আকাশ দেখতে থাকে। চারপাশের পরিবেশটা একদম নীরব। আকাশও পুরো পরিষ্কার। চাঁদ পুরো দেখা যাচ্ছে না বিছানা থেকে, তবে তারাগুলো জলমল করছে। সিগারেট টানতে টানতে সে বলে ওঠে, ওয়েলকাম টু মাই ডার্ক লাইফ বেবি। মিথ্যে মায়ায় তোমাকে পুরোটা জড়িয়ে ফেলতে আমি প্রস্তুত। লেটস মেক দ্য হিস্ট্রি অফ এ অ্যাঞ্জেল ফল ইন লাভ উইথ ডেভিল। বড় বড় গাছে ঘেরা বাগানের মাঝেই সুবিশাল একটা বাংলো দাঁড়িয়ে আছে। দূর থেকে মেইন রোড হয়ে আঁকাবাঁকা চিকন রাস্তায় ঢুকতেই সেটা চোখে পড়ে আয়াতের। এই বাড়িতেই সেই লোক আছে যাকে দেখাশোনা করার জন্য আয়াতকে ঠিক করা হয়েছে। বাড়ির মালিক তাকে প্রথম দিন নিয়ে আসার জন্য নিজের গাড়ি পাঠিয়েছে। আয়াতও বেশ হাসি খুশি ভাবে গাড়িতে চড়ে রওনা দিয়েছিল। প্রাইভেট গাড়িতে এসেই সুন্দর বাড়িটার সামনে দাঁড়ায়। নিলয় বের হয়ে গাড়ির দরজা খুলে বলে, বাইরে আসুন, আমরা চলে এসেছি। নিলয়ের পিছে পিছে চলতে শুরু করে আয়াত। কেন যেন একটু একটু ভয়ও করছে। বিশাল বড় একটা বাড়ি। হাঁ করে চারদিকে দেখতে লাগে মেয়েটা। এক পাশে কি সুন্দর করে ঘোরানো সিঁড়ি, সেখান দিয়ে হেঁটে হেঁটে দোতলা যেতে থাকে দুজন। বাড়ির ভেতরের প্রতিটা আসবাব থেকে দেয়ালের সবকিছু খুব সুন্দর করে সাজানো গুছানো। বাড়ির সার্ভেন্টরা যে যার মতো সবকিছু পরিষ্কার রাখছে। আয়াতকে একটা রুমের সামনে এনে নিলয় বলে, আপনাকে ওষুধ কখন কি কি দিতে হবে, খাবার রুটিন সহ সব কিছু আগেই আমি বলে দিয়েছি। এখন গিয়ে স্যারের সাথে কথা বলুন। তার অ্যাক্সিডেন্ট সম্পর্কে তো জানেনই। জি। 3 বার করে পায়ের ব্যায়াম দরকার। সে ঠিকভাবে হাঁটতে পারছে না, তাকে ধরে 2 বার করে হাঁটাবেন। আর ঘোড়া, হাতের ছোটোখাটো ব্যায়ামও তো বলছিলাম। এখন ভিতরে যান, আপনি একজনকে দিয়ে খাবার পাঠাচ্ছি। নিলয় চলে যায়। কেন যেন আয়াতের বুক ধুকপুক করছে খুব জোরে জোরে, যেন মনে হচ্ছে দরজার ওপাশে গেলেই সব তছনছ হয়ে যাবে। আয়াত রুমের দরজা ঠেলে ভিতরে যায়। ভিতরে যেতেই চোখ পড়ে ওপাশ ফিরে শুয়ে থাকা একজন যুবকের দিকে। গায়ে একদম ফকফকে সাদা শার্ট জড়ানো, কালো প্যান্ট, খাটের এক পাশে ছোট্ট একটা টি টেবিল, সেখানে ফুলের টবে আর্টিফিশিয়াল ফুল রাখা। দরজায় দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন, আমার হাতে ব্যথা করছে, একটু হেল্প করুন, খাবারের সময় হয়েছে এখন। আয়াত থতমত খেয়ে যায়। কি লজ্জার ব্যাপার, গোল্ড ডিগারের মতো হাঁ করে শুধু এদিক ওদিক দেখতে আছে। আয়াত ছোট ছোট পা ফেলে খাটের কাছে এসে দাঁড়ায়। পাশে এই টেবিলে এক বাটি স্যুপ রাখা আছে। জি, আপনি একটু এদিকে ফিরুন, আপনাকে বসিয়ে খাবার দিতে হবে। সাদাফ কষ্ট করে নিচ থেকে উঠে বসে। সাদাফ বসে এদিক ফিরে তাকায়। আয়াত সুন্দর করে বাটিটা হাতে নিয়ে চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করছে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়াত সব ঠিক করে মাথা উপরে তুলে তাকায়। অমনি চোখের মণিটা যেন হঠাৎ অনেক বড় হয়ে গিয়েছে।
সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কাঁপা কাঁপা গলায় বলে, সাদাফ ইয়াসিন আপনি? আয়াতের এই চমকে যাওয়া মুখটা দেখে সাদাফের খুব হাসি পায়। সে কোনোভাবে হাসি চেপে রাখে। এই ছেলেটা কন্ট্রোভার্সির ওস্তাদ। দেখা গেল আয়াতকে নিয়ে কেউ একটা নিউজ করে ফেললো, তখন কি হবে? ওর ফ্যান্সরা তো দিবে একদম জানি শেষ করে। আর এরকম মিডিয়াতে কাজ করা ছেলেরা তো ভালো হয় না। আয়াতকে একা পেয়ে না, আয়াতের এখন আর মাথা কাজ করছে না। তার উপর এই ছেলে যদি জেনে যায় আয়াতই সেই রাতের মেয়ে, তখন। আর ইউ ওকে? বেখেয়ালি হয়ে কি ভাবছো? আপনি? আমার বাসায় তো আমিই থাকবো। আর এখন কোনো ওভার অ্যাক্টিং চলবে না বলে দিলাম। টাকা অগ্রিম দিয়েছি আমি। মানে? না মানে তুমি যেভাবে দেখছো হা করে তাই বলে রাখলাম। এখন যে কাজের জন্য এসেছো সেটা শুরু করো। আয়াত নিরুপায়। টাকা আসলেই আগে দিয়ে দিয়েছে এরা, এখন তো কাজ ছেড়ে পালানোও যাবে না। আয়াত নিজেকে শান্ত করে মনে মনে বলে, 2 সপ্তাহই তো, দেখতে দেখতে কেটে যাবে। আয়াত কিছু না বলে একটা সাদা টাওয়াল নিয়ে সাদাফের গলায় পেঁচিয়ে দেয়। এই ছেলের এমন কাছে কাছে যেতে হবে তার, ভাবতেই কেমন যেন লাগছে। আয়াত চামচ উঠিয়ে খাবার খাওয়াতে থাকে সাদাফকে। সাদাফও হাঁ করে এক চামচ করে মুখে নিয়ে গিলছে। একটা কথা বলবো? সুন্দরী মেয়েদের হাত দিয়ে খাবার খেলে নাকি খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আজ প্রমাণ পেলাম। এই পানসে স্যুপ মনে হচ্ছে বিরিয়ানির মতো। বিরিয়ানির স্যুপ? আয়াত মুখ কুচকে একটা বিরক্তি ভাব আনে, তবে কিছু করার নেই। পাতা না দিয়ে সে খাওয়াতে থাকে। খাওয়ানো শেষ করে আয়াত ওষুধ খাইয়ে দ্রুত সব নিয়ে রুম থেকে বের হয়ে যায়, যেন বাঘের খাঁচা থেকে পালালো। সাদাফ মুশকি হেসে বলে ওঠে, শুনো মেয়ে, প্রেম আর ঘৃণা একই মুদ্রার এপিটোপিট। দেখো কিন্তু বেশি ঘৃণা করতে যেয়ে প্রেমে পড়ে যেও না আবার। ভার্সিটির মেয়েরা খারাপ হয়, আর ভার্সিটির পুরুষেরা শাহ সুফি পীরে কামেল মুর্জেদে মোহাম্মদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ দুধে ধোয়া তুলসী পাতা হয়। এটাই বলতে চাচ্ছ তুমি? অনিমার কথায় ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হো হো করে হেসে ওঠে, তারপর জবাব দেয়, ধরে নেও তাই বললাম। সেটা প্রেম করার সময় মনে ছিল না? বিয়ে করার কথা বলতেই এমন হুজুর হয়ে গিয়েছো? একটা গান শোনাবো, নেক্সট ভিডিও আসছে। নিকুচি করেছে তোমার গান শোনার। আচ্ছা শোনাচ্ছি। ঘুম চলে আয় তোমার চোখে বেড়াতে, পাই না তাকে কোনোভাবে ফেরাতে। আমারে মন তোমার মনের পাড়ায়, বকাশোকা হয়ে আড়ালে আবডারে দাঁড়াই। তোমাকে সোয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। অনিমা মুগ্ধ হয়ে শুনছিল। ছেলেটা কিভাবে রাগ ভাঙাতে হয় তা খুব ভালো করে জানে। কেমন লাগলো? খুব ভালো। লাভ কি বলো, সেই গানের গলা আমার থেকে তো সাদাফেরই বেশি। অনিমা হাসে। এই নাহিদ সব কিছুতে সাদাফকে টানবেই। অবশ্য কম্পিটিটরের প্রতি এমন মনোভাব থাকতেই পারে। অনিমা রান্নাঘরে খুব সুন্দর করে নিছাদ একটা বক্স কেক বানাচ্ছে। নিচে কয়েকটা চকলেট আর ক্রিমের লেয়ার দিয়ে উপরে কেকটা বসায়, তার উপর গরম গলিয়ে রাখা চকলেট ঢেলে দেয়। দিতেই সেটা একদম শক্ত হয়ে যায়। ব্যাস, তার কেক রেডি। কি করছিস জনু? অনিমা তাড়াতাড়ি কেকটা নিচের পিছনে লুকিয়ে ফেলে। অনিকেতের দিকে তাকিয়ে বলে, কই কিছু না তো। আমি জানি তোর পিছে কিছু আছে। ইদানিং তোর মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। সত্যি বলতো, কিছু লুকোচ্ছিস? আমি এখন অ্যাডাল্ট ভাইয়া, আমাকে আমার মতো ছেড়ে দে। শেষের লাইনটা একটু কড়া গলায় বলল অনিমা। অনিকেত অবাক হয়, এই কোন অনিমাকে দেখছে ও? মেয়েটা তো কখনো কিছু গোপন করে না ওর থেকে। তবে অনিমা এখন অনেকটা বদলে যাচ্ছে, অনেক কিছু গোপন করছে অনিকেতের থেকে। তবে তার ছোট্ট বোনটা কি এখন বড় হয়ে গিয়েছে? বিকেলে শহরের একটা নাইট ক্লাবে সমান তালে তালে গান বেজে যাচ্ছে। নাহিদ একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ের কোমর জড়িয়ে ধরে গানের তালে তালে নাচছে। তবে এটাকে নাচ কম, একে অপরকে হারাম ছোঁয়ায় ভরিয়ে দেয়া বলাটা বেশি শ্রেয়। এমন সময় নাহিদের ফোনে একটা কল আসে। 1 minute বেবি, ওয়েট ফর মি ইন দি হোটেল রুম। কথাটা বলে নাহিদ একটা ফ্লাইং কিস দিয়ে একটু দূরে সরে যায়। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শুনতে পায় ডেলিভারি ম্যানের গলা। নাহিদের জন্য অনিমা নামের একজন একটা পার্সেল পাঠিয়েছে। নাহিদের খেয়াল হয় আজ চকলেট ডে হয়তো। সে হাসে। এই মেয়েটা বাচ্চাদের মতো সব ডে নিয়ে বসে থাকে। পার্সেলটা রেখে দিতে বলে সে হোটেল রুমের দিকে পা বাড়ায়। সে রুমের সামনে হতে এসে ক্লাব থেকে বেরিয়ে যায়।
গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কেন এসেছো আমার নোংরা জীবনে? এই পাপের মনে প্রেম কেন জাগিয়ে তুলতে চাও? তোমার জন্য আমার প্রতিদিনের নিয়ম সবটা তো বদলে যাচ্ছে তনিমা, সবটা তছনছ হয়ে যাচ্ছে। বাড়ির ড্রয়িং রুমে বসে কোরআন তিলাওয়াত শেষ করে মোনাজাত ধরেছে দোয়াত শিকদার। চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। আল্লাহ, তুমি যদি আমার দোয়া কবুল করে থাকো তাহলে আমার দুই ছেলের জীবনকেই তুমি সুন্দর করে দাও। আমার পাপের বোঝা আমি আর সইতে পারছি না। কাঁদতে কাঁদতে বেহাল দশা হয়ে যায় দোয়াতের। এটা নতুন কিছু না, তার পুরনো ভুলের জন্য সবার জীবন সে নষ্ট করেছে। সবটা মনে করতে থাকে পুরনো দিনের কথা। প্রায় বিকেল গড়িয়ে সময়টা এখন রাত। সাদাফ বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। রুমটা অন্ধকার। সাদাফ ঘুমিয়ে পড়তে আয়াত ইচ্ছে করে লাইটটা অফ করে দিয়েছে। আয়াত উঠে গিয়ে বারান্দায় যাওয়ার জন্য গ্লাসটা ঠেলে দিয়ে বাইরে চলে যায়। মেঘের গর্জন শোনা যাচ্ছে। একটু পর হয়তো বৃষ্টি নামবে খুব জোরে। বাতাসে আয়াতের চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। সে ওড়নাটা নামিয়ে সব চুলগুলো ছেড়ে দেয়। তারপর হাতে পেঁচিয়ে সুন্দর করে একটা খোপা করে। মাথায় ওড়না দিয়ে এবার সেটাকে কয়েকটা প্যাচ দেয়। এবার আর কোনো সমস্যা হবে না। থাক না, আটকালে কেন? আয়াত হঠাৎ সাদাফের কথা শুনে পাশে তাকিয়ে দেখে ও বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও এখন একটু একটু করে হাঁটতে পারে, তবে একটা লাঠি বা মানুষের সাহায্য নিতে হয়। আপনি কখন আসলেন? এই তো এইমাত্র। ঘুমাননি? ঘুমিয়েছিলাম, তবে এক তো মেঘের গর্জন, আবার ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে গিয়েছে। শীত করছিল। আমাকে ডাক দিতেন, চাদর টেনে দিতাম। এখনো আপনি সুস্থ না। ডাক্তার বলেছে অন্তত 10 দিন বেড রেস্ট আর পর্যাপ্ত ঘুম দরকার। সমস্যা নেই, তোমার নিয়ম মাফিক যত্নে আমি আগেভাগে সেরে উঠেছি। আশা করি আর কয়েকদিন পর পুরো সুস্থ হব। এইদিকে শুটিংয়ের কাজ পড়ে আছে। যাদের কন্ট্রাক্ট সাইন করেছি বারবার কল করছে। তারা তো জানে আপনি অসুস্থ, এই অবস্থায় কাজের জন্য জোর করছে। মিডিয়া জগৎটাই এমন, এখানে কেউ কারোর আপন না, সবার শুধু টাকার চিন্তা। এই খেলায় সবাই মগ্ন। যারা আমার আপন সেজে আছে তারা প্রত্যেকেই নিজের স্বার্থে আমার সাথে কাজ করছে। ব্যক্তিগত সাদাব ইয়াসিনের কোনো মূল্য নেই, তাকে নিয়ে কেউ ভাবে না। সবাই ইউটিউবার সাদাফকে চায়, ব্যক্তি সাদাফকে না। শেষোক্ত কথাটা আয়াতের মনে দাগ কাটে। এই ছেলের ভিতরে এক সমুদ্র সমান রহস্য। তার পরিবার, প্রিয়জন এসব নিয়ে কখনো কোনো কথা বলে না। কেউ কি নেই ওর, নাকি অন্য কোনো কারণ? বাতাসের সাথে এবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। আয়াত তাড়াতাড়ি সাদাফের এক হাত ধরে বলে, ভেতরে চলুন, আপনার ঠান্ডা লাগানো যাবে না। আয়াত সাদাফকে ভিতরে নিয়ে যায়। সাদাফ ইশারা দিয়ে বলে গিটারটা দিতে। আপনি এখন গান গাইবেন? কেন, সমস্যা কি? আমার চ্যানেলে অনেক দিন ভিডিও ছাড়া হয় না। ফ্যান্সরা অন্যদিকে ঝুঁকে পড়ে যদি। সবাইকে জুড়ে রাখতে একটা ছোট্ট গান তো ছাড়তেই হবে। গিটারটা দাও আর ওই সুইচটা টিপো। আয়াত কথা মতো তাই করে। সুইচটা টিপতেই ছোট ছোট ঝিলিমিলি বাতি জ্বলে ওঠে। ঘরটায় এসব বাতি সাজানো ছিল আগে থেকেই। আয়াত হা করে দেখতে থাকে। সুন্দর তো। সাদাফের হাতে আর এখন সমস্যা নেই, যা আছে ওই পায়েই। সে হেলান দিয়ে খাটে বসে। আয়াতকে বলে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে টি টেবিলে রাখতে। একটু রোমাঞ্চকর পরিবেশ না হলে হয় না কি? সবকিছু ঠিকঠাক হলে ক্যামেরা নিয়ে আয়াত সামনে বসে পড়ে। সাদাফকে ভিডিও করে দিতে হবে। সাদাফ গিটারে সুর তোলে। অমনি জোরে জোরে বৃষ্টি শুরু হয়। গিটার, বৃষ্টির আওয়াজ, বাতাসে উস্কো খুস্কো সাদাফের চুল, সাথে গান, সব মিলিয়ে আয়াত নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছে। ফ্যান্সরা না জানে কি করবে। সাদাফ সুর তোলে। ভিডিও শেষে আয়াত সাদাফের দিকে চেয়ে বলে, অসাধারণ। দুটো রুমের ছোট্ট একটা বাড়ি, সামনে খোলামেলা একটা উঠোনে রয়েছে। এই বাড়িতে আয়াতের বাবা জনাব ফরহাদ তার মেয়েকে নিয়ে উঠেছেন বেশি দিন হয়নি। আগে অনিকেতের বাড়িতেই থাকা হতো তাদের। তবে একদিকে মেয়ে বড় হচ্ছে, অন্যদিকে তার নতুন চাকরি। সব মিলিয়ে এবার নিজেরা একটু আলাদা হয়ে যাওয়ার কথা ভেবেছিলেন ফরহাদ। বাসায় কেউ আছেন? জানাব ফারাদ হোসেন উপস্থিত আছেন? বিকেলে উঠোনের হালকা আলোয় বসে চা পান করছিল ফরহাদ, আর ডুবেছিল গভীর ভাবনায়। অমন সময় নিজের নাম শুনে ঘুরে তাকায়। দেখে এক অল্প বয়সী যুবক দাঁড়িয়ে আছেন। জি বলুন, আমি ফারহাদ হোসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে এসো বাবা। কে তুমি? কি লাগবে? আমি আসলে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার ছোট ভাইয়ের জন্য। বাবা মা নেই তো, তাই আমি এলাম। এ ব্যাপারে
অনেক কথাই ছিল। আপনি তো এখন মোটামুটি সুস্থ, নিজে থেকেই হাঁটতে পারবেন, একটু চেষ্টা করুন তো। কথাটা বলে আয়াত সাদাফের এক হাত ছেড়ে দেয়। বিকেলের সময় মতো সাদাফের বাংলোর সামনে বাগানটায় হাঁটতে বের হয়েছিল দুজন। ওকে ধরে ধরে হাঁটাতে হয়েছে কয়দিন, এখনও নিজেই পারছে সবটা। তবে কেন যেন সাদাফের এই বিষয়টা ভালো লাগছে না। সে আরও 2 দিন অসুস্থ থাকলে কি বা হতো, অন্তত আয়াতের সাথে আরও কিছু সুন্দর মুহূর্ত কাটানো যেত। কি ভাবছেন এত? কই কিছু না তো। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না থাক, বসো, একটু কথা বলি। আয়াত কেন যেন না করতে চেয়েও পারল না। সে সাদাফের পাশে চুপচাপ হাঁটু ভাঁজ করে বসলো। সত্যি বলতে তার সাদাফকে ভালো লাগতে শুরু করেছে। এই ভালো লাগাটা একটু অন্যরকম। সে নিজেও এর আসল নাম খুঁজে পাচ্ছে না। আমার মতো পা ঝুলিয়ে বসো, পানিতে টাচ করে বসো, ভালো লাগবে। আয়াত বাচ্চা মেয়ের মতো সাথে সাথে সেরকম করে বসলো, তবে সাদাফের থেকে একটু দূরত্ব রেখে। বাতাস বইছে, দুজন পা দুলিয়ে বসে আছে। নীরবতা ভেঙে সাদাফি বলে উঠল, জানো, আমাকে কোনোদিন কেউ এভাবে যত্ন করেনি। মানে? এই ধরো, খাইয়ে দেওয়া, ঠিক সময়ে ওষুধ দেয়া, খেয়াল রাখা, এই সব কিছু আর কি। আমার কাজ ছিল তাই করেছি। যে কারণেই হোক, অন্তত কাছে থেকে আমাকে সুস্থ তো করেছো, এটাই মোর দ্যান এনাফ। আমার মতো এতিমখানে বড় হওয়া পরিবার ছাড়া ছেলেদের জন্য এটাই অনেক। আপনি অনাথ? ধরে নাও অনাথ। আমি না, 8-10টা ছেলেমেয়ের মতো কখনো মায়ের আদর পাইনি। আমাকে কেউ কোনোদিন গান শুনিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়নি। স্কুলে নিয়ে বাহিরে বসে আমার জন্য কেউ অপেক্ষা করেনি। অফিস শেষে কেউ আসার সময় চকলেট নিয়ে আসেনি। কেউ কোনোদিন বোঝায়নি কোনটা খারাপ কোনটা সঠিক। মাঝে মাঝে আমার খুব একা লাগে জানো তো। এত লোকের ভালোবাসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব থেকেও আমার কিছু নেই। আপনার তো অনেক ভক্ত আছে, তাদের মাঝে কাউকে বিয়ে করে নিন, নতুন করে জীবনটা শুরু করা যায় না? তুমি আসলেই খুব বোকা মেয়ে। ফ্যান্সরা তাদের আইডলদের জন্য পাগলামি করে, সেটা ক্যামেরার সামনের জন, পিছনের জন না। ব্যক্তি সাদাফকে কেউ কোনোদিন ভালোই বাসেনি। একদিন সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। আর আপনি তো ড্রাগস নেন, সেটা ছেড়ে দেওয়া যায় না? কোনোভাবেই না। আমার একার সঙ্গী ওগুলো। নিজেকে খুব একা লাগলে ওসব দিয়ে অন্য দুনিয়ায় ডুবে যাই। এই কদিন তো তাও তুমি ছিলে কথা বলার জন্য, দেখছো একবারও নেশা করতে। তবে তুমি চলে গেলেই আবার শুরু করব, নিজের অশান্ত মনকে শান্ত রাখার জন্য। আর আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। আল্লাহ যদি সত্যি থাকতো তাহলে একটা বাচ্চা দিনের পর দিন কান্না করছে, আর্তনাদ করছে, এসব দেখে কি একটু মায়া হতো না? মূলত উপরে কেউই নেই। হতে পারে এসব আপনার পরীক্ষার জন্য। আপনার সামনে হয়তো এমন জীবন অপেক্ষা করছে যেখানে আপনার থেকে বেশি খুশি কেউ হবে না। ধৈর্য না ধরে বিশ্বাস হারালে হয় না। সাদাফ কোনো উত্তর দেয় না, খুব করে বলতে ইচ্ছে করছে। তুমি থেকে যাও, তাহলেই সব হবে। নিজের রঙে রাঙিয়ে নাও। তবে সেটা মুখে বলা অসম্ভব। একটা মিথ্যের মায়ায় ওকে ফাঁসাতে গিয়ে সাদাফ নিজেই মায়াজালে আটকে গিয়েছে। আয়াতের যাওয়ার সময় হয়ে যায়, সে বিদায় নিয়ে চলে যেতে থাকে। এরপর হয়তো আর কোনোদিন এত বড় সুপারস্টারের সাথে এভাবে বসে আর কথা হবে না। ভিড়ের মাঝে সাদাফের জন্য সেও সাধারণ এক মানুষ। তবে সাদাফের চিন্তা অন্য কিছু। সে আয়াতের চলে যাওয়া দেখে একা একা গাইতে থাকে, অনিকেত নে মিষ্টি খা, তোর ফরহাদ আঙ্কেল দিয়ে গিয়েছেন। অনিকেত সিঁড়ি বেয়ে নামার সময় মায়ের কথা শুনে ডাইনিং টেবিলের সামনে আসে। দেখে টেবিলের উপর মিষ্টি পড়ে আছে। একটা মিষ্টি মুখে নিয়ে খেতে খেতে বলে, ভালোই তো। তা কি উপলক্ষে আঙ্কেল মিষ্টি দিয়ে গেল? আরে আমাদের আয়াত আছে না, মেয়েটা দেখতে দেখতে ভালোই বড় হয়েছে। এক বড়লোক ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছে, ফরহাদ ভাইও রাজি হয়ে গিয়েছে। এমন ছেলে ফিরানোটা বোকামি। অনিকেত থমকে যায়। একটু আগে মজা করে যে মিষ্টি গিলছিল এটা এখন বিষের মতো লাগছে। আয়াতের বিয়ে হয়ে যাবে, সে কিছু না বলে দৌড়ে রুমে চলে যায়। মা বুঝতে পারে না ছেলের হঠাৎ এমন করার কারণ কি। প্রয়োজনে আমি তোমাকে বাধ্য করব আমার হয়ে যেতে আয়াত। আমি তবু অন্য কাউকে তোমায় নিতে দেব না। আই এম সরি। অনিকেতের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওর পাগলামিটা লিমিট অতিক্রম করে ফেলবে, যা হয়তো কারোর জন্যই সুখকর নয়। অনিমা নাহিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঢুকবে কিনা এ ভেবে দ্বিধাদ্বন্দ্বে ছিল। তখনই মনে হলো পিছনে কেউ আছে।
কাকে খুঁজছো মা? অনিমা পাশ ফিরে তাকিয়ে দেখে দুয়াত দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হলো সে নাহিদের সাথে দেখা করতে এসেছে। দুয়াত শিকদার বাহির থেকে এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ সামনে ঘুরঘুর করছে। কি হলো মা, কিছু বলছো না যে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, নাহিদ বাসায় আছে? আমি ওর একটা ফ্রেন্ড, একটু কথা ছিল আর কি। ও, ভিতরে আসো। দুয়াত অনিমাকে ভিতরে নিয়ে যায় আর ভালো করে অনিমাকে দেখতে থাকে। অনিমা দুয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাবে তাকে কি দুয়াতের পছন্দ হয়নি। যতই যা হোক হবু শাশুড়ি বলে কথা। অনিমা আজ সুন্দর করে একটা শাড়ি পরে এসেছে। চোখে টানা টানা কাজল, চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে অপূর্ব লাগছে তাকে। দুয়াত অনিমার উসখুস বুঝতে পেরে মুচকি হেসে বলে, মাশাআল্লাহ, তুমি তো দেখতে পরীর মতো। অনিমা হাসি কিছু বলে না, তবে মনে মনে খুব খুশি হয়। দুয়াত অনিমার এক হাত ধরে বলে, চলো, তুমি না নাহিদের সাথে দেখা করতে এসেছো, ওর রুমে নিয়ে যাই। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় দুজন। নাহিদের রুমের দরজা খোলা, কেন যেন মনে হচ্ছে ভিতরে কেউ আছে। অনিমা দুয়াতের সাথে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। যা দেখতে পায় চোখের মনি যেন বড় হয়ে যাচ্ছে। অনিমা, তুমি এখানে? নাহিদ তাড়াতাড়ি গায়ে শার্ট দিয়ে অনিমার কাছে আসতে থাকে। এখন একটা বড় তামাশা হবে সেটা তার জানা। এদিকে অর্ধনগ্ন একটা মেয়ে বিছানার চাদর গায়ে টেনে শুয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছিল। অনিমা শুধু থ হয়ে এক দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে থাকে। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তার এই রূপ। নাহিদ অনিমাকে ছুতে নিলেই সে ছুড়ে যায়। কাঁদো কাঁদো গলায় বলে, ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবে না তুমি, একদমই না। অনিমা আর এক মিনিটও দাঁড়ায় না, শাড়ি উঁচিয়ে ধরে দৌড়ে নিচে নেমে বেরিয়ে যায়। নাহিদও পিছন পিছন যাচ্ছে। বারবার অনিমাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ। এইদিকে দোয়াত এসব দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তার ছেলের এমন অধপতন সে জানত, তবে অনিমার মতো একটা মেয়েকে কেন কষ্ট দিতে গেল? অনিমা প্লিজ, আমার কথাটা শোনো। যা দেখেছো সব অর্ধেক সত্য। আমার কথাটা শোনো। ড্রাইভার, আপনি গাড়ি স্টার্ট দিন দ্রুত। অনিমার কথায় ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। অনিমা শুধু মুখ চেপে কেঁদেই যাচ্ছে। একটু আগেও কি সুন্দর সেজেছিল মেয়েটা, এখন যেন চোখের কাজল সব লেপটে গিয়েছে। নাহিদ কিছুক্ষণ পিছন পিছন দৌড়ে ব্যর্থ হয়ে থেমে যায়। চিট। নাহিদ বুঝতে পারে অনিমা পুরো ভেঙে পড়েছে, তবে এখানে তো নাহিদের কোনো দোষও নেই। আগে হয়তো ও এমন ছেলে ছিল যে যার তার সাথে বিছানায় সময় কাটায়, তবে এখনো পাল্টাচ্ছে। মদের বোতল ছোঁয়াও কমিয়েছে। সব শুধু অনিমার জন্য। নাহিদ বাড়ি ফিরে আসে। গ্যারেজের সামনে গিয়ে একা বসে মাথার চুল টানতে থাকে। কিছুই বুঝছে না সে কি করবে, অনিমাকে কিভাবে মানিয়ে নেবে। বিকালে ভার্সিটির সামনে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে আছে আয়াত। অনিকেত কেন যেন তাকে একটু দেখা করতে বলেছে, নয়তো আয়াত বলেছিল অনিকেত হয়তো লজ্জায় আর তার সাথে দেখাই করবে না। কিছু খাবার অর্ডার করছি, তারপর কথা হোক। না না প্লিজ, এটাতেও না করো না। তুমি তো অন্য কারোর হয়েই যাচ্ছ। শেষবারের মতো আমার কথা রাখো। শেষে অনিকেতের জোড়াজড়িতেও রাজি হয়। খাবার আসে। আয়াতের প্রিয় চাউমিন অর্ডার করেছে অনিকেত। খেতে খেতে আয়াত কেমন যেন নিজেকে দুর্বল অনুভব করতে থাকে। হঠাৎ টেবিলে মাথা দিয়ে ঘুমিয়েও পড়ে। অনিকেত স্বাভাবিকভাবে খেতে খেতে বলে ওঠে, আমাকে ক্ষমা করো আয়াত, যে আমার হবে না তাকে আমি অন্য কারোর হতে দিতে পারবো না। রাতের ঠান্ডা বাতাসে সাদাফ বাগানে একা একা হাঁটছে, গুনগুন করে গানও গাইছে। আজ সবকিছুই যেন অন্যরকম লাগছে তার। ইদানিং ও নেশা ছেড়ে দিচ্ছে একটু একটু করে। নাস্তিক ছেলেটাও এখন সৃষ্টিকর্তার উপর একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে। তবে এখনও ওর মনে অনেক সংশয়। এত বছরের এই সাদাফ ইয়াসিন তো আর হুট করে প্রেমিক পুরুষ সাদাফ হয়ে উঠতে পারবে না। এমন সময় তার ফোন পকেটে বেজে উঠেছে। টুং করে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসছে। চেক করতেই সাদাফের যেন হুঁশ উড়ে যাওয়ার অবস্থা। হাত কাঁপতে কাঁপতে ফোনটা নিচে পড়ে যায়। রাগে জিদে চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অহনা দৌড়ে এসে সাদাফের পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে স্যার, আপনি ঠিক আছেন? সাদাফ নিচে বসে পড়ে। এখনো সে চোখ মেলে তাকাচ্ছে না। যেই না নিজের জীবনটাকে একটু সাধারণ মানুষের মতো করতে চেয়েছিল, অমনি সব পাল্টে গেল। সাদাফ নিজের মনকে বারবার বুঝাতে থাকে এসব মিথ্যা। আমি সব সত্যটা জেনেই ছাড়বো আয়াত, তোমাকে আমি ছাড়বো না, একদমই না। আমার বিশ্বাস ভাঙার অপরাধে তোমাকে আমি জাস্ট শেষ করে দিব। আয়াত জ্ঞান ফিরে দেখতে পায় সে তার বাড়ির একপাশে শুয়ে আছে। মশার কামড়ে অবস্থা খারাপ। আরে আমাকে এখানে কে রেখেছে? আমি না রেস্তোরাঁয় ছিলাম। আয়াত উঠে নিজের রুমে চলে যায়।
সব কিছু কেমন যেন লাগছে। সে বাসায় কখন আসলো মনেই পড়ছে না। টেবিলে একটা ছবি রাখা, ছেলের হবে হয়তো। আয়াতের একটু আগ্রহ হয়, সে গিয়ে সেই ছবিটা তুলতে স্তব্ধ হয়ে যায়। সাদাফ ইয়াসিন? আয়াতের বিয়ে সাদাফের সাথে ঠিক হয়েছিল। কোনোভাবেই যেন বিশ্বাস হচ্ছে না ছেলেটা এত দূর অবধি এসে পড়েছে। ওর ভয় হতে থাকে বিয়েটা শেষমেশ হবে তো। মাঝখানে কেটে যায় 2 দিন। মা না থাকায় বিয়ের কোনো পূর্ব অনুষ্ঠান করা হয়নি আয়াতের বিয়েতে। আজ তার বিয়ে। লাল শাড়ি গায়ে জড়ানো, আয়াতের সারা শরীরেও সোনা আর হীরার গহনা। আয়াত মুখে এই প্রথম ভারী মেকআপ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়েছে। এই সাজ যেন তার পুরো লুকসই পাল্টাতে সার্থক। আয়াত নিজেকে আয়নায় দেখে বলে ওঠে, মা দেখো, আমাকে একদম পাকিস্তানি ব্রাইডদের মতো লাগছে। এসব গহনা শাড়িও সবার থেকে আলাদা, কত সুন্দর লাগছে আমায়। আজ তুমি থাকলে আমার বিয়েতেও সব নিয়ম কানুন পালন হতো। গায়ে হলুদ হতো, মায়ের আঁচলে দুধ ঢেলে দিয়ে গোসল হতো, সব কিছু হতো। অথচ এই অভাগাকে দেখো, হাতের মেহেদিটুকু ছাড়া কিছুই জুটল না। তুই ঠিক আছিস মা? একটা ঝামেলা হয়ে গিয়েছে। বাবার কথায় পাথরের কাজ করা ওড়নাটা মাথায় দিয়ে পিছন ফিরে তাকায় আয়াত। কি হয়েছে আবার? এদিকে ফরহাদের নিজের মেয়েকে বউ সাজতে দেখে তার চোখে পানি এসে পড়েছে। বাবা, কিছু বলছো না যে? তুই একটু ওড়নাটা আর একটু টেনে চেহারা ঢেকে দে, তারপর আমার সাথে পাশের রুমে গিয়ে বস। ওর ওখানেই কালেমা কাবিন শেষ করতে যাচ্ছি। কাজী বিয়ে পড়াতে শুরু করে। 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ানো হয়। 3 বার কবুল বলে আয়াত সারা জীবনের জন্য সাদাফকে নিজের স্বামী হিসেবে মেনে নেয়। আর সাদাফও পর মুহূর্তে 3 কবুল বলে আয়াতকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে দেয়। কাগজে সাইন করে আইনগতভাবেও তারা স্বামী স্ত্রী এখন। উপস্থিত সবাই বলে ওঠে আলহামদুলিল্লাহ। কাজী সাদাফকে বলে, তোমাদের বিয়ে এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। ধন্যবাদ হুজুর। সবাই উঠে দাঁড়ায়। আয়াতের বাবা সবাইকে মিষ্টি খাইয়ে দেয়, তারপর সবাই বেরিয়ে যায়। ফরহাদও আগে আগে বেরিয়ে তাদের পথ দেখাচ্ছে। যাওয়ার আগে সাদাফ একবার পিছন ফিরে আয়াতের দিকে তাকায় আর ধীর গলায় বলে ওঠে, যা হবে সবটা শক্ত মনে সহ্য করে নিও। তোমাকে বাঁচানোর জন্য এসব করছি, ভুল বুঝো না আমায়। তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়ে। আয়াত কিছু বুঝতে না পেরে ঘুমটার ফাঁকা দিয়ে আরেকবার তাকায়। সাদাফ বলে ওঠে, প্রেমে পড়তে সারাটা জীবনের দরকার নেই, একটা ছোট্ট সুন্দর মুহূর্তই যথেষ্ট। সেই মুহূর্তেই তোমার প্রেমে পড়েছিলাম আমি। এইসব সেই প্রেম আর তার প্রেমিকাকে বাঁচাতেই করছি। মানে? শুনো মেয়ে, তোমার প্রেমিক পুরুষকে পবিত্র বানিয়ে প্রেমকে জয় করার কঠিন কাজটা এখন একান্তই তোমার। যা হবে সহ্য করে নিও। সাদাফ রুম থেকে বেরিয়ে যায়। আয়াত কিছুই বুঝতে পারছে না, সব কথা এক হাত মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের মতো বিষয়ে সাদাফের সাথে জড়িয়ে ও কোনো ভুল করলো না তো, যার মাসুল সারা জীবন দিতে হবে। কমিউনিটি সেন্টার পুরোটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। আয়াতকে ধরে নিয়ে স্টেজে বসানো হয়। একটা বড় স্টেজের দুপাশে বরকনের বসার আসন, মাঝখানে একটা সাদা পর্দা দেওয়া। কাজী এসে বসে। সাদাফও তার সাথে সবাই আগে থেকে বসা ছিল। অনিমা অনিকেতদের বাড়ির লোকেরাও উপস্থিত আছে। অনিকেত কি যেন ভেবে একটু উসখুস করছে, তার প্ল্যানটা কি কাজে লেগেছে? সাদাফ এখনো কেন বসে আছে, বিয়ে ভাঙছে না কেন? একদিকে কাজী বিয়ে পড়াতে শুরু করে, অন্যদিকে অনিকেত ভাবে সাদাফ নিজে থেকে কিছু না করলে তাকেই সবটা করতে হবে। সে পকেট থেকে ফোনটা বের করতে যাবে, তখনই সাদাফ নিজ আসন থেকে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি কি ভার্জিন? অ্যারেঞ্জ ম্যারেজে এসব দেখে নেওয়া উচিত। তোমার মতো মধ্যবিত্ত সুপারস্টারের বউ হতে গেলে এই সামান্য পরীক্ষাটা তো দিতেই হবে। সবার সামনে আগে সেটা প্রমাণ হোক। আয়াত এমন কথা শুনে অবাক হয়ে যায়। বিয়ে বাড়িতে নানান তামাশা, সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্ন আয়াতকে শেষ করে দিচ্ছে। সবকিছুর ফলে সেন্সলেস হয়ে পড়ে আয়াত। আর এক অজ্ঞাত ব্যক্তির কিছু লোক এসে তাকে তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে যায়। সেই লোক যেন সবটা জানে। গাড়িতে বসে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে এতদিনের সব কথা ভাবছিল। একটা লম্বা কল্পনার সমাপ্তি হয় একটা বিশাল বাড়ির সামনে এসে। গাড়ি থামতেই সেই মানুষটি গাড়ি থেকে বেরিয়ে নিচে নামে। ঘুমন্ত আয়াতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। নিজের স্টাফদের বলে, মেয়েটাকে সাবধানে ঘরে নিয়ে শুইয়ে দাও, বাকিটা আমি দেখছি। বিকেল পেরিয়ে সময়টা এখন রাত। একটু আগেই জ্ঞান ফিরেছে আয়াতের। চোখ খুলে বুঝতে চেষ্টা করে সে এখন কোথায়। না, জায়গাটা চেনা মনে হচ্ছে না। আয়াত উঠে বসে, মাথাটা ভার হয়ে গিয়েছে। পুরো দুপুর এমন একটা ঝড় বইল তার উপর।
মা, তুমি ঠিক আছো? হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠে দরজায় তাকায় আয়াত। একজন 50 হবে হয়তো বয়স, এমন মহিলা দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পারে না। সেই মহিলা ঘরে ঢুকে লাইটটা অন করে। আয়াত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কোথায় দেখেছে মনে হচ্ছে, তবে ঠিক মনে পড়ছে না। বসো, তোমাকে একটু খাইয়ে দিই। তুমি তো সেই কখন থেকে না খেয়ে আছো। কে আপনি? আমি কোথায়? বাসায় যাব আমি। আমিও চাই। তুমি জানো আমি তোমার কি হই? তবে তোমার স্বামী হয়তো সেটা চায় না। স্বামী? আয়াতের বুকটা ভার হয়ে আসে। তার এমন একজন জঘন্য মানুষের সাথে বিয়ে হয়েছে ভাবতেই কান্না আসে। তাকে আবারও স্বামী হিসেবে মানবে? অসম্ভব। ওই মানুষটাকে সে ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। দুয়াত তার ছেলের বউকে চুপ থাকতে দেখে বুঝে যায় তার মাঝে কি চলছে। দুয়াত নিজের হাতের প্লেটটা খাটের উপর রাখে, আয়াতের পাশে গিয়ে বসে। পরোটা ছিঁড়ে গরুর মাংসের কালা ভুনা দিয়ে আয়াতের মুখের সামনে ধরে। নাও খাও। খাবো না, আমি চলে যাব। মা হয়ে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, এতে এত না না করছো কেন? আমাকে নিজের মা ভেবে একটু খেয়ে নাও। আর তোমার বাবার কাছে আমি লোক পাঠিয়েছি, তারা তার খেয়াল রাখছে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি খাও মা। আয়াতের চোখ বেয়ে পানি পড়তে থাকে। মা, সত্যি যদি আজ তার মা থাকতো এসব কিছুই সহ্য করতে হতো না। দোয়া তো মেয়েটাকে খাইয়ে দিতে পেরে একটু শান্তি পায়। আয়াত পানির গ্লাসটা হাতে নিয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে প্রশ্ন করে, কে আপনি? আমার যত্ন কেন নিচ্ছেন? বললাম না তোমার স্বামী চায় না আমি তোমাকে বলি তোমার কে হই। সে হয়তো এতক্ষণে খবর পেয়েও গিয়েছে তুমি এখানে আছো, এসে তোমাকে নিয়ে যাবে। প্লিজ ওই লোকটাকে আমার স্বামী বলবেন না, অসহ্য লাগছে শুনতে। আর তার সাথে আমি যাব না। 3 কবুল পরে বিয়ে করেছ, এখন তুমি যাই বলো না কেন তুমিও জানো সে তোমার রক্ষক। তবে সাদা বিনা কারণে এসব করতো না। হয়তো এমন কোনো রহস্য আছে যেটা আমরা জানি না। যে রহস্যই থাকুক, যেই ছেলে নিজের বউকে সবার সামনে চরিত্রহীন প্রমাণ করে, সে কেমন পুরুষ? সে তো কোনো পুরুষই না। আমার সাথে চলো, তারপর বোঝাচ্ছি আমি পুরুষ নাকি অন্য কিছু। দরজার সামনে হতে আওয়াজ পেয়ে সেদিকে তাকায় আয়াত। দোয়াত হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে যায়। সাদাফ এখন কেন আসলো? মেয়েটাকে একটু খাবার খাওয়ানোর পর আসতো। এখন কি হবে দোয়াত জানে। সে অসহায় দৃষ্টিতে সাদাফের দিকে তাকায়, যেন বলতে চাচ্ছে মেয়েটাকে আজ এখানেই থাকতে দিতে। তবে সাদাফ তার দৃষ্টিকে ইগনোর করে আয়াতের কাছে এসে দাঁড়ায়। আয়াত যেন রাগে জিদে সাদাফকে শেষ করতে পারলেই বাঁচে। সাদাফ আয়াতকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। এই নামান আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? যাব না আমি আপনার সাথে। আমার বাসায় নিয়ে যাচ্ছি, চলো আগে, তারপর বুঝবো তুমি যেতে চাও কি না। প্লিজ নামান আমাকে। আপনার মতো খারাপ মানুষের সাথে আমি যাব না। এই খারাপ মানুষটাই তোমার বিয়ে করা বর, যার সাথে সারাটা জীবন তোমাকে থাকতে হবে, যার বাচ্চার মা হতে হবে। আর আজকে তো বাসর রাত, বললেই হলো যাবে না। এবার আয়াতের ভয় হতে থাকে। ছেলেটা এত অপমান এত কিছু করেও শান্ত হয়নি নাকি? এখন কি? না, আয়াত এত কিছু একসাথে জাস্ট সহ্য করতে পারছে না। সাদাফ আয়াতকে নিয়ে বাহিরে এসে গাড়িতে তুলে নেয়। সাদাফ লুকিং মিররে আয়াতকে দেখে। তার খারাপ লাগে মেয়েটার জন্য। ও কোনো দোষ ছাড়াই শাস্তি পাচ্ছে। তবে আয়াত তোকে সত্যটা বলার সুযোগও দিচ্ছে না। কাল সকালে সব বলেই দিবে। অনেকের ছেলেটার মিথ্যা তামাশার জন্য এত কিছু করতে হয়েছে। বিয়ে বাড়ির সবাইকে টাকা দিয়ে সবকিছু থামিয়ে দিয়েছে সাদাফ। গাড়ি হঠাৎ থেমে যায়। সাদাফ তার বিশাল বাংলোর সামনে এসে দাঁড়িয়েছে। আয়াত অসহায় দৃষ্টিতে কাঁদতে কাঁদতে বাড়িটার দিকে তাকায়। যাব না আমি, আমাকে ছেড়ে দিন, বাসায় যাব। আপনার সাথে যাব না আমি। যে আমাকে এত বড় কলঙ্কের দাগ দিয়েছে তাকে আমি কোনোদিন মানব না। তোমার গায়ে কলঙ্ক লাগানোর অধিকারও আমার, আর মুছে ফেলার অধিকারও শুধু আমার। সাদাফ লক খুলে দরজা টেনে আয়াতের হাত ধরে। টেনে ওকে বের করতেই আয়াত হাত ছাড়িয়ে ফেলার চেষ্টা করতে থাকে। সাদাফ আয়াতকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে নিজের রুমে নিয়ে যায়। খাটে শুয়ে দিতেই আয়াত চিৎকার দিয়ে ওঠে। আবার কি হলো? কানের পোকা সব মরে যাচ্ছে, এইভাবে চিল্লিয়ে কোনো লাভ আছে? আমার সার্ভেন্টরা আমার কথা ছাড়া এক চুলও নড়বে না। আমাকে জোর করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি প্লিজ। আয়াত চোখ মুখ বন্ধ করে খাটে শুয়ে একা একাই এমন পাগলামি করতে থাকে। সাদাফ প্রথমে কিছু বুঝতে পারে না ও কি বলছে। পরে বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে ওর পাশে বসে শীতল কণ্ঠে বলে, শোনো মেয়ে, আমি পুরুষ,
কোনো কাপুরুষ না যে অধিকার আর গায়ের জোরে তোমাকে নিজের বানাবো। এতদিনে তুমি আমাকে এই চিনলে? আপনি না বললেন আজকে আমাদের বাসর রাত? আমি এসব এখন একদম করতে পারবো না। দূরে থাকুন আপনি প্লিজ। আমি চাইলেই তোমাকে জোর করতে পারি, চাইলেই তোমার শরীরটা নিজের স্পর্শে ভরিয়ে দিতে পারি। এতে আমার কোনো পাপও হবে না, কারণ আমি তোমাকে হালালভাবে বিয়ে করা স্বামী। তবে আমি সেটা করব না। কেন জানো? কারণ ভালোবাসার মানুষকে অসম্মান করা যায় না। তোমাকে জোর করে নিজের বানিয়ে তোমার আত্মসম্মানে আমি আঘাত দিতে পারবো না। দেখো, একদিন তুমি নিজেই আমাকে কাছে টেনে নিবে। আমি শুধু একতরফা ভালোবেসে যাব আর তোমার জন্য অপেক্ষা করব। সাদাফ উঠে যায়। আয়াত শুধু চোখে পান নিয়ে সাদাফের দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে বোঝা তার জন্য দিন দিন অনেক কঠিন হয়ে পড়ছে। ও ভালো নাকি খারাপ, এই প্রশ্নের জবাবও এতদিনেও পেল না। সাদাফ আলমারির সামনে গিয়ে দাঁড়ায়, খুলে ভিতর থেকে একটা সুতির শাড়ি বের করে আয়াতের সামনে গিয়ে রাখে। আমাকে বুঝতে এসো না, হয় নিজেই গোলক ধাঁধায় হারিয়ে যাবে, নয়তো প্রেমে পড়ে যাবে। আয়াত চুপ করে নিচে তাকিয়ে থাকে। সাদাফ আরও বলে, এইসব বিয়ের গহনা শাড়ি খুলে এইটা পরে শুয়ে পড়ো। ওয়াশরুমে চেঞ্জ করতে সমস্যা হতে পারে, রুমে বসেই পাল্টাও। আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আমাকে একা রেখে? আয়াতকে উদ্বিগ্ন হতে দেখে সাদাফ মুচকি হেসে দুহাত ভাঁজ করে, দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। আয়াতও নিজের কথায় নিজেই বোকা বনে চলে যায়। আমতা আমতা করে বলে, না মানে অন্ধকারে এত বড় বাড়িতে আমি একা থাকবো কিভাবে? ভূত আসে যদি? সাদাফের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ভয় বাড়িয়ে দিতে বলে, তার মানে তুমিও জানো পাশের বিলটার কথা? মানে? আরে শুনোনি, লোকমুখে আছে পাশের বিলটা নাকি ভালো না। এক নববধূ বিয়ের রাতে কোনো এক কারণে সেখানে গিয়ে ঝাঁপ দিয়েছিল। তা আজ থেকে অনেক বছর আগের কথা। বৃষ্টির রাত, কেউ বাঁচাতেও পারেনি। তারপর থেকে এদিকে রাত হলে লোকজন একদম আসা বন্ধ করে দেয়। এই জন্যে আশেপাশে বাসাবাড়ি এত কম। আমি তো সাহস করে আছি। আমার সাথে নিলয় সারাদিন থাকে। রাত হলে দারোয়ান কাকা, ড্রাইভার আর সার্ভেন্টরা আছে এজন্য। আর ভূত তো এমনিও মেয়েদের কাছে বেশি যায়। আয়াত এখন আবার কাঁদবে কাঁদবে এমন অবস্থা। সাদাফ বুঝি একটু বেশিই মিথ্যা বলে ফেলেছে সে, তাই সান্ত্বনা দিয়ে বলে, আমি রুমের সামনেই আছি, তুমি কাপড় পাল্টে বসো। সার্ভেন্টরা খাবার দিয়ে যাবে, তারপর চুপ করে খেয়ে শুয়ে পড়বে। খবরদার আর কোনো পাগলামি করলে সোজা বিলে ছেড়ে দিয়ে আসবো। আর আমিও আসছি পরে। তোমার হাত পা ঝাঁকানোর অভ্যাস আছে? হ্যাঁ মানে তোমার পাশেই তো শুভ আমি। রুম আমার, বিছানা আমার, আর কোথায় যাব? তাই বললাম আর কি। মাঝখানে কোলবালিশ রেখে দিও, কেউ কারো ভাগের জায়গায় না ঢুকলেই হলো। আয়াত আর কিছু বলে না। সাদাফ রুম থেকে বেরিয়ে কাউকে কল করে আর বলে ওঠে, ওর কাছ থেকে সব কিছু কেড়ে নে, আর যেন আয়াতের ছবি ভাইরাল হওয়ার কোনো রিস্ক না থাকে। আর হাত পা ভেঙে একদম আধমরা বানা, বাকিটা পরে দেখছি। আয়াতের খাবারে ঘুমের ঔষধ মিশানোর পরও জ্ঞান হারিয়ে ফেলে। অতঃপর অনেকে তোকে নিয়ে নিজেদের ফার্ম হাউসে চলে যায়। ইচ্ছা করে ওর সাথে অন্তরঙ্গ কিছু ছবি তুলে সেগুলো সাদাফকে পাঠায় আর একটা ছোট্ট মেসেজে লিখে দেয়, আপনি নিজেই চরিত্রহীন এই মেয়ের সাথে বিয়ে ভেঙে দিন মিস্টার সাদাফ, নয়তো আমি বিয়ের দিন সবাইকে সব কিছু দেখিয়ে আপনাদের বদনাম করে দেব। খামোকা 2 টাকার একটা মেয়ের জন্য এত বড় সুপারস্টারের নাম ডাক ডুবানোর কোনো অর্থই হয় না। অনিকেত কাজ শেষে নিজেই আয়াতকে গাড়ি করে নিয়ে বাড়ির পাশে রেখে আসে। তবে ভাগ্যবশত অহনা সেই রাস্তা দিয়ে সেদিন বাড়ি ফিরছিল। তাই সে যখন দেখে একটা ছেলে আয়াতকে কোলে করে নিয়ে বাড়ি ঢুকছে, তখনই তার সন্দেহ হয়। পিছু পিছু গিয়ে দেখে ছেলেটা আয়াতকে রেখে চলে যাচ্ছে। অহনা কৌশলে কিছু ছবি তুলে রাখে। সাদাফ চাইলেই সেদিন রাতে আয়াতকে ভুল বুঝতে পারত। এদিকে অহনা কিছুটা আন্দাজ করতে পেরে সেই ছবিগুলো সাদাফকে দেখিয়ে কি কি হয়েছিল বলে দেয়। তাই সাদাফ নিজেই দাবার গুটি খেলতে শুরু করে। কি ভাবছেন? বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে সবকিছু ভাবছিল সাদাফ। আয়াতের কথায় ঘোর ভেঙে তার দিকে তাকাতেই চোখ আটকে যায়। হঠাৎ কেন যেন গলা শুকিয়ে যাচ্ছে। আয়াতও বুঝতে না পেরে ইশারায় জিজ্ঞেস করে, কি? সাদাফ উত্তর দিতে পারে না, মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি দেয়। মেয়েটা কি বোকা নাকি? এমনি নতুন বিয়ে হলে ছেলেরা বউয়ের কাছে যাওয়ার জন্য পাগল থাকে, আর এই মেয়ে সকাল সকাল সাদা শাড়ি পরে এভাবে ভিজা শরীরে চুল মুছতে মুছতে সামনে এসে দাঁড়িয়েছে। কিছু না, শোনো, তোমাকে নিয়ে বের হব। কোথায় নিয়ে যাবেন? আমি আপনার সাথে কোথাও যাব না। আর আপনি একদম স্বামীর অধিকার খাটাতে আসবেন না। সাদাফ এবার বিরক্ত হয়। সে কিছু না করেও বারবার কথা শুনছে।
এর চেয়ে করাই ভালো। সাদাফ উঠে আয়াতের কাছে যেতে থাকে। আয়াত কিছু না বুঝে পিছাতে পিছাতে একদম বারান্দার গ্রিলে গিয়ে ঠেকে। কি সমস্যা? সাদাফ উত্তর দেয় না, কেমন নেশাক্ত চোখে আয়াতের মুখের একদম কাছে নিজেকে নিয়ে আসে। আয়াত ভয়ে এবার চোখ বন্ধ করে ফেলেছে। একটা আঙুল ছুঁয়ে দেয় ঠোঁটে। আয়াত কেন যেন বাধা দিতে যেও পারছে না। সাদাফ মুচকি হেসে আয়াতের দু চোখে দুবার ঠোঁট ছুঁয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। দেয়ালে হেলান দিয়ে বলে ওঠে, তুমি না মানলে তো সত্যটা বদলে যাবে না বউ। আর তোমার বাবাকেও নিয়ে এসেছি, ওনার কাছে মাফও চেয়েছি। উনি মেনে নিতে পারলে। তোমার এত সমস্যা হচ্ছে কেন? আয়াত চোখ মেলে তাকায়। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও এত কাছ থেকে। দম যেন আটকে যাচ্ছিল। তবে একটা কথা কানে বাজছে, তার বাবা এসেছে। আয়াত প্রশ্নসূচক দৃষ্টি ফেলতেই সাদাফ মাথাটা উপর নিচ করে বলে হ্যাঁ। আয়াত আর এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে নিচতলায় চলে যায়। ফরহাদ বসে বসে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। আয়াত বাবাকে দেখে খুশি হয়, আবার সাথে অবাকও হয়। তার বাবা এত দ্রুত স্বাভাবিক হলো কি করে? সে দৌড়ে বাবার পাশে গিয়ে বসে। বাবা, কিরে মা, উঠেছিস? বস, নাস্তা কর। কখন আসলে বাবা? এই তো একটু আগে। আয়াত কিছুটা সন্দেহের চোখে বাবার দিকে তাকিয়ে আছে। এত স্বাভাবিক হলো কি করে সে? ফরহাদ মেয়ের অবস্থা বুঝে সবটা বলতে নিচ্ছিল। তখনই চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সাদাফের দিকে। সাদাফ ইশারায় বলে কিছু বলার দরকার নেই। আসলে ফরহাদকে সব সত্য বলে দিয়েছে সাদাফ। তবে সে চায় না অনিকেতের এসব কিছু আয়াত জানুক। খামোখা এটা ওটা ভেবে টেনশনে ভেঙে পড়বে। ফরহাদও তাই কথা ঘুরিয়ে নিতে বলে, যা হয়েছে একটা ভুল বোঝাবুঝি ছিল, সব মিটে গিয়েছে, এখন সবটা মেনে নে মা। আমিও এসে পড়েছি, সবাই মিলে শুরু করা যাক। আয়াত কিছু বলে না। সবাই মিলে ব্রেকফাস্ট করছিল, খাওয়া প্রায় শেষের দিকে। তখনই অহনা দৌড়ে ভিতরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাদাফ বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে অহনা? এভরিথিং ওকে? স্যার, ফরদার আঙ্কেলকে একটা খবর দেওয়ার ছিল। কি হয়েছে? অনিমা আপু সুইসাইড করেছে। অনিকেত বোনের রুমে এক কোনায় ঘেঁষে দাঁড়িয়ে আছে। সামনের বেডে শুয়ে আছে অনিমা। না, পরাণ পাখিটা এখনো পুরো যায়নি। ঘুমের ওষুধ খেয়ে দুনিয়া ছাড়তে চেয়েছিল সে। ঠিক সময়ে অনিকেত এসে পড়ায় পুরো পারেনি। ডাক্তার কি যেন খাইয়ে দিতেই বমি করে ট্যাবলেটগুলো বের করেছে। এখন ক্লান্ত শরীরে বিছানায় লেগে আছে। পাশেই বসে বসে হাই হতাশ করছে ওদের মা। তার মেয়ে একটা ছেলের জন্য এত বড় স্টেপ নিতে পারলো। অনিমা এসব করার আগে শেষবার নাহিদকে কল করে বলেছিল, তোমার প্রতি আমার ভালোবাসা তোমার সুখের আগুনেই তোমাকে শেষ করে দিক মিস্টার নাহিদ। আমার সাথে যা হবে সবকিছুর জন্য তুমি দায়ী। মানে হ্যালো হ্যালো অনিমা, শুনছো? অনিমা কল কেটে দেয়। নাহিদ বুঝতে পারে মেয়েটা আবার কোনো পাগলামো করবে। ও দ্রুত আর কিছু না ভেবে ওদের বাসার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেয়। এসেই দারোয়ানকে ধাক্কা দিয়ে ভিতরে এসে চিল্লিয়ে সবাইকে বলে, অনেকে তেমনিও অসুস্থ। কালকে সাদাফের লোকজন পিঠিয়ে আত্মরা করে রেখে গিয়েছে। তবে বোনের এমন কথা শুনে কোনো ভাই কি ঠিক থাকতে পারে? সে দৌড়ে অনিমার রুমে গিয়ে থেকে দরজা বন্ধ। ভেঙে ঢুকতে এইসব। নাহিদ এখনো রুমের দরজার সামনে থ মেরে দাঁড়িয়ে আছে। এইসব কিছু তার জন্য হয়েছে। তবে সে তো সত্যি অনিমাকে ভালোবেসেছিল। এইটুকু বিশ্বাস ছিল না মেয়েটার তার প্রতি। এত অভিমান! এমন সময় সাদাফ ও আয়াত ফরহাদ ওদের নিয়ে এসে পড়ে। ফরহাদ রুমে গিয়ে তার মালিক অনিমার বাবাকে সান্ত্বনা দিতে থাকে। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। আয়াত অনিমার পাশে বসে তার মাকে শান্ত করতে থাকে। নাহিদ একটু আগে ডাক্তার আসার পর সবাইকে সব বলেছে। সে বলেছে অনিমা সুস্থ হলেই ওকেও বিয়ে করবে। অনিকেত অবশ্য বোনের জন্য রেগে নাহিদকে দুটো লাগিয়েও দিয়েছে। তবে নাহিদও নাছোড়বান্দা, সে যায়নি। সাদাফ এসে তাদের মাঝে দাঁড়ায়। অনিকেতের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে মুখ ফিরিয়ে নেয়। অনিকেত সাদাফকে দেখে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। খাটে বসে মাথার চুলগুলো টানতে টানতে বলতে থাকে, কি আজব ব্যাপার! যে মেয়েটা সবসময় আমার মোনাজাতে ছিল, এখন সে অন্য কারোর ভাগ্যে। ভাগ্যের লেখা জোর করে বদলাতে গিয়েছিলাম বলে আমার নিজের বোনেরই এই অবস্থা। কিছুক্ষণ পর অনিমার জ্ঞান ফিরতে সবার মুখে হাসি ফিরে আসে। অনিমা নাহিদের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নাহিদ এসে ওর পাশে হাঁটু ঘিরে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বিয়ে করে তোমাকে বাসায় নিয়ে যাব আমি, প্রমিস। আর কোনো পাগলামো করবো না, প্লিজ। অনিমা কোনো জবাব দেয় না। নাহিদের একটা হাত খুব শক্ত করে ধরে। নাহিদ এর অর্থ বুঝতে পেরে মুচকি হেসে ফেলে। আয়াতের একটু রাতের আকাশটা কাছ থেকে দেখতে ইচ্ছে করছে খুব।
আয়াত একা একা দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিল। অমনি নিজের কোমরে কোনো পুরুষালী হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। হুশ, তোমার ব্যক্তিগত জামাই বলছি। চিৎকার করে বাড়ির সবাইকে ডেকো না, তুমি লজ্জায় পড়বে। আয়াত লজ্জায় কিছু বলা তো দূর, নড়তেও পারছে না। সাদাফ পিছন থেকে আরো কাছে এসে একদম শরীরের সাথে মিশে যায়। দু হাত দিয়ে আয়াতের কোমর একদম জড়িয়ে ধরে। আয়াত বারবার এমন স্পর্শে কেঁপে উঠছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে খুব। সাদাফ বুঝতে পেরে কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দেয়। সাদাফ আয়াতের সামনে এসে দাঁড়ায়। মাথার কাপড়টা একটু টেনে সরিয়ে দিয়ে মুখের থুতনি ধরে মাথাটা উপরে তুলে কপালে একটা চুমু দিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। ছাড়ুন, রুমে যাব। সাদাফের খারাপ লাগে, তবে ও অধিকার খাটায় না। ও অপেক্ষা করবে কবে আয়াত নিজে থেকে একদম নিজের করে নিবে। সেই দিনের অপেক্ষা করবে। আয়াত নিজেকে মুক্ত করে দৌড়ে রুমে চলে যায়। সাদাফ শুধু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আজ পালিয়ে যাচ্ছ, যাও, আমি জোর করব না কখনো। আমিও দেখব তুমি কতদিন এই সুপারস্টারের প্রেমে না পড়ে থাকো মেয়ে। সাদাব শুধু আমার, ও শুধু আমার। এই ইউটিউবার সাদাব আমার না হলে কারো হতে পারবে না। মিস হৃদি রাজধানীর একটা হোটেলে রাতে বসে বসে কাউকে কথাগুলো বলল। সিগারেটে দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে সামনে লোককে বলে, ওই মেয়েকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করো। সাদাব আমার না হলে ওরও হবে না। সামনের ব্যক্তি প্ল্যান মাফিক সব করার কথা দিয়ে উঠে যায়। হৃদি সিগারেটটায় টান দিতে দিতে ফোনের ওয়ালপেপারে সাদাফের ছবিতে একটা চুমো খায় আর তাকিয়ে বলে, তোমারা তো ক্রেজি ফ্যান্স থাকতে তুমি ওই 2 টাকার মেয়ের প্রেমে পড়েছো সাদাব? সিরিয়াসলি? ওই মেয়েকে আমি জাস্ট শেষ করে দিব। এর জন্যই আমি তোমাকে কাছে পাচ্ছি না, তোমাকে ছুঁতে পারছি না। ওই মেয়েকে আমি জাস্ট শেষ করে দিব। এখন তুমি দেখবে তোমার আসল ভক্তের পাগলামো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আয়াত চোখ বুঝে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ছিটা ছিটা বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছে। সাদাফ পিছন থেকে কোমর জড়িয়ে ধরে চুলে মুখ গুজায়। আয়াতও হাতের উপর হাত রাখে। এখন সাদাফের স্পর্শে তার অভ্যাস হয়ে গিয়েছে। কেউ দেখে ফেলবে। দেখুক বউ, তুমি আমার। তো এটা গ্রাম, মানুষ খারাপ ভাবে। কেউ নেই আশেপাশে? গ্রামের কৃষকরা যখন তখন চলে আসে খেতে কাজ করতে, আর জেলেরাও একটু পর আসবে মাছ ধরতে। বৃষ্টির পানি বেড়ে গেলে নদীর মাছ লাফিয়ে পাশের বিলে এসে পড়ে। তখন আয়াত আর কথা শেষ করতে পারে না। সাদাফ ওর ডান কাঁধের চুলগুলো সরিয়ে পিছনে নিয়ে আসে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটু নামিয়ে চুমু দিয়ে বসে। আয়াত কেঁপে ওঠে, চোখ বুঝে নেয়। সাদাফ আর একটু গভীর স্পর্শে যেতে নিলেই আয়াত ওকে সরিয়ে দেয়। কি হলো? ওই দেখেন, মান সম্মান সব যাবে। চলুন একটু মেইন রোডে দিয়ে ঘুরে বাড়ি চলে যাব। সাদাফ দেখে সত্যি অনেক লোকজন একসাথে, হাতে লাঠি, জাল আরো কি কি নিয়ে যেন আসছে। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে আয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে, এনারা আর সময় পেল না। ভেবেছিলাম নাটকে যেমন নায়িকার সাথে চিলেকোঠায় নায়ক রোমান্স সেরে ফেলে তেমন কিছু করব। ধুর, আর ভালো লাগছে না, তর্স হয়েছে না আমার একটুও। আয়াত হাসে। মেয়েটা হাসলে খুব সুন্দর লাগে। চুলগুলো ভিজে পানি বেয়ে বেয়ে পড়ছে আয়াতের মুখে। সাদাফ নিচেও প্রায় ভিজে গিয়েছে। এই জায়গার বুদ্ধিটা দিয়েছিল নিলয়। ওদের শহর থেকে টানা 2 ঘন্টা গাড়ি চালিয়ে এই গ্রামে এসেছে। জায়গাটা আসলেই সুন্দর। এদিকে আয়াত সাদাফকে রেখেই মেইন রোডে উঠে যেতে থাকে। সাদাফ বারবার পিছন থেকে বলছে, সাবধান, এই রাস্তায় হঠাৎ বড় গাড়ি চলে আসে। তবে আয়াত শুনছে না। সে মেইন রোডের ঠিক মাঝ দিয়ে পাকা রোডে হাঁটতে থাকে। অমনি খেয়াল হয় দূর থেকে একটা প্রাইভেট কার খুব দ্রুত আসছে। আয়াত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সরে যাওয়ার সময়টা আর সে পায় না। সাদাফ হঠাৎ চিৎকারের শব্দে রাস্তায় তাকায়। তার হাত পা জমে যায় ওই দৃশ্য দেখে। চিল্লিয়ে বলে ওঠে, আয়াত! আয়াত বেডের এক পাশে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মাথা বেয়ে বেয়ে তরল পদার্থ পড়ছে। ওকে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। সাদাফ নড়তে পারছে না। গ্রামের কিছু জেলে দৌড়ে এসে আয়াতকে ধরে। বারবার বলতে থাকে মেয়েটাকে হসপিটালে না নিলে এখন বাঁচবে না। সাদাফ আল্লাহর নাম দিয়ে দৌড়ে গিয়ে আয়াতকে ধরে। কোলে উঠিয়ে দৌড়াতে দৌড়াতে গাড়িতে নিয়ে শুয়ে দেয়। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আয়াত, রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমার দিকে তাকিয়ে থাকো প্লিজ। আয়াত, চোখ বন্ধ করবে না। আমার মা বাবাকে ছোট থেকে হারিয়ে আমি এতিম। আপন বলতে কাউকে পাইনি কখনো। এখন তোমার কিছু হলে আমি মরে যাব।
প্লিজ আয়াত, কথা বলো আমার সাথে। আয়াত কাত হয়ে এক দৃষ্টিতে সাদাফের দিকে চোখ মিলে আছে। তার ব্রেন এখন কাজ করছে না, তবে সে বুঝতে পারছে ছেলেটা তাকে হারানোর ভয়ে ছটফট করছে, যেন ওর মাঝে তার প্রাণ ভোমরা। আয়াত খুব করে বলতে চাইছে, সাদাফ, আমি বাঁচতে চাই। আমার এখনো তোমাকে মনের কথা বলা বাকি, তোমাকে আরেকটু কাছে পাওয়া বাকি, ভালোবাসা বাকি। আমি বাঁচতে চাই সাদাফ। তবে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, যেন কোনো এক জড়তা আয়াতকে আটকে রেখেছে। শেষে ধীরে ধীরে চোখে সবটা অন্ধকার দেখতে থাকে। কি, কোথায় ওরা? নাহিদ খাবার খেতে খেতে দোয়াতের এমন চিৎকারে তার দিকে তাকায়। দোয়াত ফোনে কথা বলতে বলতে বসে পড়ে। নাহিদ এসে দোয়াতের কাছ থেকে ফোন নিয়ে কানে ধরে। শুনতে পায় সাদাফের বউ অ্যাক্সিডেন্ট করেছে। নাহিদ বুঝতে পেরে মাকে ধরে বলে, চলো, তোমাকে নিয়ে যাচ্ছে। হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আয়াত। সবাই এসে করিডোরে ভিড় জমিয়েছে। তবে এত লোকের মাঝেও সাদাফের নিজেকে একদম একা লাগছে। সে আয়াতের হাত ধরে একটা চুমু খেয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। এই লোক কে? হুজুর হাতের মোমবাতিটা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কারেন্ট চলে গিয়েছে বৃষ্টির একদম শুরুতেই। হুজুর গিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে থাকা একটা ছেলে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে। ছেলেটা কি আশ্রয়ের জন্য এসেছে? কে তুমি বাবা? ভেতরে আসো, ভিজে তো তোমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। সাদাফ কিছু বলে না। হুজুর আবার বলে, ভেতরে আসো বাবা। হুজুর, আমাকে একটু মসজিদে ঢুকতে দিবেন? খোদার দরবারে আসলে কি অনুমতি নেওয়া লাগে পাগল? আর তোমার অবস্থা দেখে তো খুব খারাপ মনে হচ্ছে, ভেতরে আসো। সাদাফ চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বৃষ্টিতে ভিজে এমনিতেও অবস্থা খারাপ। হঠাৎ হো হো করে কেঁদে নিচেই বসে পড়ে। হুজুর কিছুই বুঝতে পারে না। ধীরে ধীরে কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে সাদাফ বলে, হুজুর, আমি এমন এক আল্লাহর বান্দা যে জীবনে কোনোদিন মসজিদে ঢুকেনি। সারা জীবন মদের বোতলে ঠোঁট ছুঁয়েছে। ওযু কিভাবে করতে হয় আমি জানি না। জীবনে কোনোদিন সৃষ্টিকর্তা মানিনি। আজ যখন নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় আমি আছি, এখন আমার মনে পড়েছে উপরে কেউ আছে। এই পাপী অপবিত্র নাপাক শরীর নিয়ে ভিতরে কি করে যাবে? ওই আল্লাহ তো আমাকে মাফ করবে না। সাদাফ আর কিছু বলতে পারে না। মসজিদের গেটের সামনে বসেই চিৎকার করে কাঁদতে থাকে। আজ যেন মনের ভিতরে সব যন্ত্রণাগুলো বেরিয়ে হুজুর সাদাফের অবস্থা দেখে বুঝতে পারে সে মোটেও স্বাভাবিক অবস্থায় নেই। হুজুর মোমবাতি রেখে নিচে বাহিরে নেমে সাদাফকে ধরে দাঁড় করায়। সাদাফকে ধরে ভিতরে নিয়ে এসে এক জায়গায় বসায়। গামছা এনে পরম যত্নে তার শরীর মুছিয়ে দিতে দিতে বলে, তুমি আমার ছেলের বয়সী বাবা। একটা কথা বলি, সবসময় মনে রাখবে, খোদার কাছে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না, শুধু খুঁজে নিতে হয়। এই যে তুমি আজ আমার এখানে এসেছ, এটাও তার ইচ্ছা। ওপরওয়ালা বলেছেন, একজন মানুষ যতই পাপ করুক, মন থেকে তার কাছে ক্ষমা চাইলে সে ঠিকই মাপ করে দেয়। আসো বাবা, কাপড় পাল্টে নাও। সাদাফ কিছু না বলে হুজুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাদাফ কাপড় পাল্টে হুজুরের সাহায্যে উজু করে তার পিছনে নামাজে দাঁড়ায়। হুজুর শিখিয়ে দিয়েছে সিজদায় গিয়ে নিজের যা চাওয়া চেয়ে নিতে। তাহাজ্জুদের নামাজে সিজদায় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকে। তখন মন থেকে তার দাসত্ব মেনে নিয়ে কিছু চাইলে সে কখনো ফিরিয়ে দেয় না। দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে সাদাফ থেমে যায়। চোখ থেকে পানি পড়তে পড়তে ঠিকভাবে কিছু দেখতেও পারছে না। চোখ বন্ধ করে আরো কিছুক্ষণ কান্না করে। তারপর চুপচাপ মনে মনে বলতে থাকে, হে আসমানের মালিক, পাপী তো আমি, যে কোনোদিন তোমার অস্তিত্বে বিশ্বাস করিনি। সারা জীবন দুনিয়াবি শখ আহ্লাদে মেতেছিলাম। আমাকে মাফ করো খোদা। শাস্তি দিতে হলে আমাকেই দিও। যে মেয়েটা সব কিছুতে তোমার লেখা ভাগ্যে ভরসা করে, ওই মেয়েটার সাথে এমন কিছু করো না খোদা যা আমি সইতে পারবো না। এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ। ওকে বাঁচিয়ে দাও, নয়তো আমি মরে যাব। প্লিজ ওকে বাঁচিয়ে দাও আল্লাহ। সকালে ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙে সাদাফের। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সকাল হলো কখন টেরই পায়নি। দেখে মসজিদে এখনো অনেক লোকই আসতে শুরু করেছে। এই বৃষ্টিতেও মুসল্লিদের আসা থামছে না। সাদাফ উঠে উজু করে দুরাকাত ফরজ পড়ে বেরিয়ে যায়। হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা পায়ে ভিতরে যেতে থাকে। কি সংবাদ পাবে এই ভয়ে বুকটা হাহাকার করছে। ধীরে ধীরে আয়াতের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আজ আবার বাহিরে বৃষ্টি পড়ছে। সাদাফ বারান্দার চেহারে বসে একটা সিগারেটে আগুন ধরায়। তবে কোনো এক কারণবশত সে টান দিচ্ছে না। মুখের কাছে নিয়ে আবার হাতটা সরিয়ে ফেলছে। আয়াতের সিগারেটের ধোঁয়া একদম অপছন্দ। মেয়েটা সহ্য করতে পারে না এসব।
অনেকক্ষণ নিজের সাথে নিজে লড়াই করে শেষে সিগারেটটা ফেলে দেয়। কোথায় আপনি? এই আছেন? সাদাফ বারান্দা থেকে রুমে চলে আসে। আয়াত জেগে গিয়েছে হয়তো। 3 দিন পর কালকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে গতকাল বিকালে। এখনো অনেকটা সুস্থ, তবে ডাক্তার বলেছে যতটা সম্ভব কিছুদিন বেড রেস্টে থাকতে। সাদাফকে আসতে দেখে আয়াত শোয়া থেকে উঠে বসে, যদিও একপাশে নড়াচড়া করতে একটু কষ্ট হচ্ছে, তবে সে সেটাকে তোয়াক্কা না করে বসে পড়ে। সাদাফ এসে আয়াতের পাশে বসতেই আয়াত সাদাফের হাত টেনে কাছে নিয়ে আসে, বুকে মাথা রেখে পিছন থেকে জড়িয়ে ধরে। সাদাফ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখন কেমন লাগছে? ঠিক আছি আমি, আপনিও রেস্ট নেন। আপনার উপর অনেক ধকল গেল আমার জন্য। কোথায়? আমি তো ঠিক আছি। আমার আবার কি হলো? আয়াত মাথা উঠিয়ে সাদাফের দিকে তাকায়। ছেলেটা বললেই হলো ঠিক আছে। এই 3 দিনে ঠিকভাবে একটু ঘুমায়নি, খাইনি, বিশ্রামের তো কথাই উঠছে না। সারাটা দিন রাত আয়াতের যত্ন নিতে নিতে চোখের দিকে তাকানোর মতো অবস্থা নেই। সবচেয়ে বড় কথা হলো সাদাফ বলেছে ও ওর প্রফেশনটাই ছেড়ে দিয়েছে। আপনি হঠাৎ এত বড় ডিসিশন নিলেন কেন? কোনটা? এই যে সব ছেড়ে দেওয়ার আমার জন্য? না না, তোমার জন্য হবে কেন? এমনি এসব আর ভালো লাগছে না। যতটুকু জনপ্রিয়তা, টাকা পয়সার নামধাম যা পাওয়ার প্রয়োজন ছিল আমি সব পেয়েছি। এখন আল্লাহ বাঁচিয়ে রাখলে সাধারণভাবে বাঁচতে চাই। একটা ছোট্ট সুন্দর সংসার, তোমার আর আমার। আয়াত হাসে। ছেলেটা এত ভালো অভিনয় করতে জানে, অথচ তার সামনে সামান্য মিথ্যা কথাটাও ঠিকঠাকভাবে বলতে পারছে না। সে জানে সাদাফ মুখে যাই বলুক, মূলত তার জন্যই ও সব ছেড়ে দিয়েছে। নীলয়ের কাছ থেকে আয়াত সবটা জানতে পেরেছে। সাদাফের বারবার ভয় হচ্ছে তার ফ্যান্সদের পাগলামো টার্গেট আয়াত হবে বারবার। তার অ্যাক্সিডেন্টের জন্য নাকি সাদাফের এক ভক্ত দায়ী। আয়াত বলে, একটা অনুরোধ করব। এইভাবে বলছো কেন? কি বলবে বলো? মাকে মাফ করে দিন। সাদাফ চুপ করে থাকে। আয়াত এখন তার অর্ধাঙ্গিনী, ও সবটা জানবে, বুঝবে, নিজের মতো করে আবদার করে বসবে। এই অধিকার সে নিজেই ওকে দিয়েছে। সাদাফ আয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে একটু সরে বসে। আয়াত বুঝতে পারে সাদাফের ভালো লাগছে না মায়ের কথা শুনতে, তবে আয়াত নিরুপায়। সে দেখেছে হসপিটালে বসেও দোয়াত কিভাবে ছটফট করেছে ছেলের সাথে একটু কথা বলার জন্য। অহনাও তাকে সব বলেছে। দোয়াত যত যাই করুক, সাদাফ তাকে কোনোদিন মাফ করতে পারবে না। তবুও আয়াত চায় ওরা মিলে যাক। আয়াত সাদাফকে চুপ থাকতে দেখে বলে ওঠে, নাহিদ ভাইয়াও তো তাকে মাফ করে দিয়েছে। সারাটা জীবন তো কম কষ্টে থাকেনি উনি। শেষ বয়সে সবাই একটু মিলেমিশে থাকলে ক্ষতি কি? জানো, ছোটবেলায় যখন আশ্রমে থাকতে আমার জ্বর হতো, সব বাচ্চার মতো মামা করে কত কেঁদেছি, তবে কোনোদিন মাথায় হাত বুলিয়ে দেওয়ারও কাউকে পাইনি। একদিন ঝড়ের রাতে আমার মাথায় অনেক জিদ চড়ে বসলো। ভাবলাম আমার মা থাকতেও আমি কেন একা থাকবো? এত বৃষ্টি বাদল এসবের মাঝে আমি অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার মায়ের ঠিকানা আমি জানতাম। তখন বয়স কতই বা হবে, 13 কি 14। সাদাফ একটু থামে, চোখে আসা পানিটাকে আটকে বলতে থাকে, আমি খুঁজে খুঁজে ঠিকানা অনুযায়ী তার বাড়ি অবধি গিয়েছি। দরজায় দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেছি, কেউ দরজা খোলেনি। দারোয়ান আঙ্কেলটাকে বলেছিলাম মিসেস দোয়াতকে একটু ডেকে দিন। উনি গিয়েও ছিল, তবে এসে জানায় মিসেস দোয়াত নাকি আমাকে দেখে বলেছে চলে যেতে। আমিও নাছোড়বান্দা, দেখা না করে আসবো না। সারা রাত দাঁড়িয়ে ভিজেছি, চিল্লিয়ে চিল্লিয়ে তার নাম ধরে ডেকেছি। মা ডাকতে পারিনি কখনো। সেই বলতো তাকে মা না ডাকতে, তার বর্তমান সংসারে নাকি সমস্যা হবে। আমি ওই রাতে দেখেছি সে তার বাসার বারান্দায় ছিল, তবে আমাকে দেখেও একবারের জন্য নিচে আসেনি, একবারের জন্যেও না। সাদাফ আবার থামে। আয়াতের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে থাকে। সে আরও অনেক কিছু দোয়াতের নিজের মুখেই শুনেছে। হসপিটালে এই 3 দিন কম কথা হয়নি। দোয়াত তাকে সবটাই বলেছে, তাই আয়াত জানে। সাদাফকে কষ্টে রেখে ওই মানুষটাও খুশি ছিল না। সে ছিল নিরুপায়। তার জিনার শাস্তি সে দুনিয়াতে অনেক পাচ্ছে। আয়াত সাদাফি শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর বলতে হবে না মিস্টার সাদাফ ইয়াসিন, এইসব হাজারো ঘটনা আমি জানি, তবুও বলবো তাকে মাফ করে দিন। করে দিলাম মানে? তুমি বলছো তাই করে দিলাম, তবে পুরোপুরি স্বাভাবিক আমি কখনো হতে পারবো না তার সাথে। তবে আজ থেকে সে আসলে আর ফিরিয়েও দিব না। আয়াত বলে, এতেই সে খুশি। আয়াত সাদাফকে ছেড়ে দেয়, তবে এবার সাদাফ ছাড়ে না। এক হাত দিয়ে কোমর ধরে কাছে এসে বুকে মাথা রাখে। কি হলো? সাদাফ চুপ।
কিছু বলছেন না কেন? সাদাফ কোনো জবাব দেয় না, তবে ওর গরম নিঃশ্বাস আয়াতের বুকে পড়ছে। সে বুঝেও কি চাচ্ছে। সাদাফ একটু আলগা হয়ে আয়াতের কপালে একটা চুমু দেয়। আয়াত কোনো বাধা না দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সাদাফ বুঝে ওর কোনো বাধা নেই। সাদাফ আয়াতের গলায় একটা চুমু দিয়ে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। প্রতিটি স্পর্শে আয়াত কেঁপে উঠছে, তবে বাধা দেওয়ার ইচ্ছা নেই। একদিকে লজ্জাও করছে, অন্যদিকে মন আর শরীর চাইছে ওকে আপন করে নিতে। শেষে নিজের সাথে নিজের লড়াইয়ে আয়াত হার মেনে সাদাফের কাছে নিজেকে সঁপে দেয়। সাদাফ ওর আঁচলটা সরিয়ে ওকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে নিজের সমস্ত ভর ওর উপর ছেড়ে দেয়, যেন আজকে দুজনের মাঝে চুল পরিমাণও দূরত্ব নেই। আজ আয়াত সারা জীবনের জন্য সাদাফের ব্যক্তিগত নারী হয়ে গেল। বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিয়েন। বিকেলের দিকে বৃষ্টি থেমে গিয়েছে। আয়াত ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সাদাফ এখনো ফ্রেশ হচ্ছে। আয়াতের দুপুরের দিকের কথা মনে পড়ে আবার লজ্জা লাগছে খুব। ছেলেটা বেশি বাজি, ওকে ভদ্র ভেবেছিলাম, কিন্তু আয়াত হেসে ফেলে। এমন সময় সার্ভেন্ট এসে বলে, ম্যাম, একজন আপনাদের সঙ্গে দেখা করতে চায়। ভেতরে নিয়ে আসুন। আয়াত জানে সে কে। আয়াতের সাথে ফোনে কথা হয়েছিল। দোয়াত ভিতরে ভয়ে ভয়ে আসতে থাকে। এদিকে আয়াত দোয়াতকে গিয়ে সালাম দিয়ে কিছু বলবে, তার আগে সাদাফ নিচে চলে আসে। আয়াত মনে মনে ভাবে সাদাফ এখন কোনো কাণ্ড না ঘটালেই হলো। দোয়াত আয়াতের পিছে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদাফ এসে দেখে তার মা আর তার বউ তার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। সাদাফ তার মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় তাকিয়ে বলে, যান, আপনাকে মাফ করে দিলাম, বসুন। বৃষ্টির মাঝে এসেছেন, চা বিস্কুট খেয়ে যান। আয়াত আর দোয়াত দুজনেই যেন আকাশ থেকে পড়ল। শুধু তারা বললে ভুল হবে। অহনা হাতে কিছু ফাইল নিয়ে ভিতরে আসছিল সাদাফকে দেখাতে। তার কন্ট্রাক্ট সবগুলো ক্যান্সেল করতে হবে। এইদিকে প্রডিউসাররা বারবার কল করে যাচ্ছে। মডেলিং এজেন্সিগুলোও খুব জ্বালাচ্ছে। তবে ভিতরে এসে সাদাফের কথা শুনে সেও থ মেরে দাঁড়িয়ে যায়। সাদাফ সবাইকে হা করে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়। কপাল কুঁচকে বলে ওঠে, আপনাদের সবার সমস্যা কি? ভালো ব্যবহার করলে হজম হয় না নাকি? আজকে আমার মন এমনিও ভালো। আয়াত, আমার মুখটা ছুটাবে না একদম। আয়াত বুঝে সবাই নর্মাল না হলে এই ঠোঁটখাটা ছেলে মুখ ফসকে যা তা বলে দিবে। হয়তো ওদের রোম্যান্সের কথাটাও বলে দিয়ে বলবে, এই জন্য আমার মন ভালো, তাই কাউকে কিছু বলছি না। আয়াত তাড়াতাড়ি দোয়াতের হাত ধরে টেনে নিয়ে ডাইনিংয়ে বসিয়ে বলে, মা আপনি বসুন, আমি চা করে আনছি। আয়াত রান্নাঘরে চলে যায়। আজ অনেকদিন পর মনে হচ্ছে বাড়িটা বাড়ির মতো হয়েছে। এতদিন শুধু নামমাত্র বাড়ি ছিল। পরিবার ছাড়া কখনো ঘর বাড়ি হয় নাকি? দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে সবকিছুই পাল্টে গিয়েছে। নাহিদার অনিমার বিয়ে হয়েছে কিছুদিন আগে। দোয়াত শিকদারের সাথে সাদাফ এখন মোটামুটি ভালো ব্যবহার করে। তবে কিছুদিন যাবৎ দোয়াত এই বাড়িতেই আছে। গতকাল হঠাৎ শাশুড়ি ছেলের বউ এসে সাদাফকে জানায় দোয়াত শিকদার এখন থেকে এখানেই থাকবে। সাদাফ আর বাধা দেয়নি। তবে কিছুদিন যাবৎ আয়াতের মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে। যে মেয়েটা জামাই ছাড়া কিছু বুঝে না, সে একটু কেমন যেন হয়ে গিয়েছে। সাদাফকে কি যেন বলবে, আবার হুটহাট করে সাদাফের কাছে আবদারও করছে না। কাছে এসে চুমু দিয়ে রোম্যান্সের জন্য পাগলামোও করছে না। ভার্সিটির সেমিস্টার এক্সাম শুরু, সেটার প্রিপারেশন নিচ্ছে না ঠিকভাবে। রাতে ঘরে ঢুকে সাদাফ আয়াতকে খুঁজতে থাকে। কোথায় গেল মেয়েটা? এমনিতে সবসময় সাদাফের আসার সময় হলেই খাবার রেডি করে বসে থাকে। আয়াত, কোথায় বউ? এই বউ, কোথায় গেলে? সাদাফের চোখ পড়ে বিছানার উপর। আয়াত উল্টো পাল্টে ঘুমাচ্ছে। ঘড়িতে এখন মাত্র রাত 8টা ছুঁই ছুঁই। এখন তো এভাবে ঘুমানোর কথা না। ইদানিং মেয়েটা এরকম হুটহাট ঘুমিয়ে যায়, এটা ওটা খেতে চায়। এইসব পরিবর্তন বেশ ভাবাচ্ছে সাদাফকে। সাদাফ আয়াতকে না ডেকে নিজেই ফ্রেশ হয়ে বের হয়। দেখে এখনো ঘুমোচ্ছে। পাশে টেবিলে খাবার রাখা, হয়তো ওর জন্যই রেডি করা। তবে সাদাফের এখন খেতে ইচ্ছে করছে না। ও বিছানায় গিয়ে আয়াতের পাশে শুয়ে পড়ে। আয়াতের মাথাটা উঁচু করে নিজের এক হাতের উপর রেখে একটু কাছে টেনে নেয়। ঘুমন্ত মেয়েটাকে দেখতে কি মিষ্টি লাগছে। যতদিন যাচ্ছে এই মেয়েটা একটু একটু করে তার সবটা দখল করে নিচ্ছে। হঠাৎ আয়াত নড়ে ওঠে। চোখ মেলে সাদাফকে দেখে উঠতে নেয়। তবে সাদাফ টেনে আরো কাছে নিয়ে আসে। আয়াত বুঝে ছেলেটা কি চাচ্ছে। এইসব এখন না, ছাড়েন, খাবার বেড়ে দিচ্ছি। খিদে লাগছে নিশ্চয়ই। তবে খাবার খাবো না। আয়াত সরে নিতে চাইলেও সাদাফ ছাড়ে না। কপালে চুমু দেয়, গালে গলায়, সব জায়গায় ভালোবেসে স্পর্শ করতে থাকে। তবে আয়াত কেন যেন রেসপন্স করছিল না শুরুতে। পরে অবশ্য সাদাফের ভালোবাসার ছোঁয়ায় সেও ভুলে যায় সবকিছু। কিছুক্ষণ পর ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। আয়াত ক্লান্ত শরীর নিয়ে উঠে কাপড় ঠিক করতে থাকে। সাদাফ আয়াতের দিকে তাকিয়ে বলে, তোমার কি কিছু হয়েছে?
তোমাকে ইদানিং অন্যরকম লাগছে। আসলে একটা কথা বলার ছিল। কি? জানি না আপনি কেমন রিয়েক্ট করবেন, হঠাৎ কিভাবে কি হলো বুঝছি না। আমিও চাইনি এত কাজের প্রেশারে নতুন করে চিন্তায় ফেলতে, আর আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না। তোমার কথার কিছুই বুঝছি না। আসলে আমি প্রেগনেন্ট, কয়েকদিন আগেই জানতে পেরেছি। হোয়াট? আয়াত নিচু মুখ করে বসে থাকে। সে কেন যেন সাদাফকে জানাতে চায়নি, তবে এসব কি গোপন রাখা যায়, তাও নিজের স্বামী থেকে? আসলে সাদাফ মাত্র সব গুছিয়ে নিচ্ছিল, এর মাঝে এসবে কেমন রিয়্যাক্ট করবে ভেবে আয়াত ভয় পাচ্ছিল। ইয়াহু আল্লাহ, সিরিয়াসলি? ইজ ইট ট্রু? আয়াত সাদাফের দিকে তাকায়। ও খুশি হয়েছে, তার মানে আয়াত খামোখা ভয় পাচ্ছিল। সাদাফকে খুশি হতে দেখে আয়াত ভীষণ খুশি হয়, হেসে বলে, আরে বোকামে, তুমি আগে বলনি কেন? এটা তো গুড নিউজ। এই জন্যই দুই শাশুড়ি বউ সারাদিন গুটুর গুটুর করতে আমার আড়ালে। আয়াত, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কত হ্যাপি। সাদাফ উঠে দৌড়ে ফোন হাতে নেয়। নিলয়কে না বললে হবে না, কত মিষ্টি আনতে হবে। কয়েক মাস পরে এমনই একদিনে ওদের কোল আলো করে ছোট্ট একটা মেয়ে আসে। সাদাফ সারাটা দিন এখন আয়াত আর তার বাবুর খেয়াল রাখছে। অফিস থেকে ছুটিও নিয়েছে কয়েকদিনের। নাও। আর না প্লিজ। আরো 2 চামচ খাও, তুমি না খেলে বাবু দুধ পাবে না। ও, তার মানে বাবুর জন্য এত আহ্লাদ? আমি এখন কেউ না। আয়াত মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে বসে। সাদাফ হাসে। মেয়েটা ইদানিং সাদাফকে নিয়ে খুব চিন্তায় থাকে। সে বাবু হওয়ার পর মোটা হয়ে গিয়েছে খুব, তবে সাদাফ এখনো হ্যান্ডসাম। এটাই সমস্যা। এই যুগে বেশিরভাগ ছেলেরা শুধু 2 বিয়ে নিয়ে লাফায়। এখন যদি আয়াতকে আর ভালো লাগে না ওর, তখন এই ভয়ে বেচারি সারাদিন চিন্তায় থাকে। সাদাফ পায়েসের বাটিটা সাইডে রেখে আয়াতের কোল থেকে মেয়েকে নেয়। প্রথমে বাবুর কপালে একটা চুমু দেয়, তারপর আয়াতের গালে ঠোঁট ছুঁয়ে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা আহ্লাদ কখনো কমবে না, বুঝছো? সত্যি? আমিও আপনাকে সব সময় একভাবেই ভালোবাসি। এমন সময় বিড়ালটা মিয়াও মিয়াও করতে করতে আয়াতের কোলে এসে বসে, যেন সে জোর করে বুঝাচ্ছে সেও এই পরিবারের সদস্য। সবাই হেসে উঠে এসব দেখে, যেন এই ছোট্ট সুখের সংসারটা সবসময় এমনই থাকে। সমাপ্ত।